ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমাদের ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ পরমাণুর গঠনের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস ইলেকট্রন বিন্যাস আলোচনা হবে। এটা যে সেকেন্ড চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস এমন নয়, কিন্তু এটা টোটাল কেমিস্ট্রিটার বলতে পারো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। মানে ইলেকট্রন বিন্যাস যদি না করতে পারো তাহলে কেমিস্ট্রি কিন্তু জটিল লাগতে বাধ্য। আর ইলেকট্রন বিন্যাস যদি শিখে নাও তাহলে পুরো কেমিস্ট্রিটা দেখবে খুব সহজ হয়ে গেছে তোমার জন্য, খুব সহজেই বুঝতে পারছো কেমিস্ট্রিটা। তাহলে আজকের ক্লাসটা একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখে নাও। এই ক্লাসটা শেষে তোমরা দেখবে ইলেকট্রন বিন্যাস করতে শিখে গেছো। এমনিতে দেখবে যতজন আমি লক্ষ্য করেছি যে যারা আমার কাছে পড়েনি সেই রকম স্টুডেন্টদের মধ্যে আমি বেশিরভাগই দেখেছি যে ইলেকট্রন বিন্যাস তাদের দুর্বলতার একটা জায়গা। ইলেকট্রন বিন্যাস তারা কিছুতেই করতে পারে না। ম্যাক্সিমাম স্টুডেন্টদের ইলেকট্রন বিন্যাসে খুব প্রবলেম হয়। তার কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে পদ্ধতিটা বইয়ে দেওয়া আছে বা এমন কোনো পদ্ধতি নেই যেটা হচ্ছে তোমার খুব সহজেই হয়ে যাবে। তাদেরকে অনেক কিছু মনে রাখতে হয়, অনেক কিছু মুখস্থ করতে হয়। সেই জন্যে আমি কি করেছি, আমার স্টুডেন্টদের জন্য আমি নিজে একটা রুল তৈরি করে দিয়েছি যেটাকে বলা হচ্ছে পুলিশ স্টেশন রুল। এই পুলিশ স্টেশন রুলটা অবশ্য বইয়ে পাবে না কোথাও, কিন্তু এই রুলটাকে কাজে লাগালে তোমাদের ইলেকট্রন বিন্যাসগুলো একদম চোখ মুজে হয়ে যাবে। তার মানে তোমাদেরকে কোনো কিছুই মনে রাখতে হবে না, ইজিলি তোমরা করে দিতে পারবে। সব মৌলগুলো, যতগুলো মৌল পর্যায় সারণীতে আছে সব মৌলগুলো তোমরা খুব ইজিলি করে দিতে পারবে। এমন নয় যে শুধু প্রথম 20টার পারবে বা প্রথম 30টা, এমন নয়। মানে যত মৌল আছে, এমনিতে কি হয় প্রথম 20টা বা 30টা ইলেকট্রন বিন্যাস করতেই ছেলেদের খুব অসুবিধা হয়, স্টুডেন্টদের প্রচণ্ড অসুবিধা হয়। তা কোনো রকম ওগুলো করে রাখে। কিন্তু আমি যে রুলটা তোমাদেরকে বলে দেবো সেটাতে তোমাদের পর্যায় সারণীতে যত মৌল আছে সবগুলোর ইলেকট্রন বিন্যাস কোনো কিছু মনে না রেখেই অটোমেটিক হয়ে যাবে। আর তার সাথে যে মৌলগুলো এখনও আবিষ্কার হয়নি, তোমরা যদি চাও সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস বের করা, যেমন এখন ধরো 120 পর্যন্ত মোটামুটি আবিষ্কার হয়েছে, তোমরা যদি 130 নম্বর মৌল বা 150 নম্বর মৌল বা 200 নম্বর মৌল যেটা এখনও আবিষ্কার হয়নি, আদৌ হবে কিনা বলা যায় না, তো সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস তোমরা আগে থেকেই করে দিতে পারবে। আজকের ক্লাসটা দেখার পরেই তোমরা সেই জায়গায় পৌঁছে যাবে যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা করতে পারবে। আরেকটা বিষয় বলে রাখি, ইলেকট্রন বিন্যাসটা জানতে গেলে আগের দিনে আমি যে ক্লাসটা দিয়েছিলাম অর্থাৎ কোয়ান্টাম সংখ্যাগুলো, সেই এন, এল, এম আর এস, চারটে কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম, গৌণ কোয়ান্টাম আর চুম্বকীয় আর স্পিন কোয়ান্টাম নম্বর, ঘূর্ণন কোয়ান্টাম নম্বর যেটাকে বলা হয়। তো যাই হোক, ওই চারটে কোয়ান্টাম সংখ্যার ক্লাসটা কিন্তু অবশ্যই করে রাখবে। যদি আগের ক্লাসটা দেখেছো তাহলে এই ক্লাসটা দেখো, বুঝতে পারবে। আর যদি আগের ক্লাসটা না দেখেছো তাহলে কিন্তু এই ক্লাসটা দেখার আগে ওই ক্লাসটা দেখে এসো, কোয়ান্টাম সংখ্যার ক্লাসটা। কারণ ওটা না জানলে ইলেকট্রন বিন্যাস কিন্তু করা সম্ভব নয়। এমনিতে তোমরা কেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো আছে পর একটার পর একটা পার্ট বাই পার্ট দেখবে, তার কারণ হচ্ছে তাহলে বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। আর যদি হ্যাপাজেট দেখো কখনো 1 নম্বর পার্টটা, তারপরে 6 নম্বর পার্টটা, তারপরে আবার 3 নম্বর পার্টটা, এরকম দেখলে কিন্তু তোমাদের নিজেদেরই জটিল লাগবে। তাহলে আগে তোমরা কোয়ান্টাম সংখ্যাটা দেখে নাও, তারপরে ইলেকট্রন বিন্যাসে চলে এসো। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, আজকের ক্লাসটাতে কিন্তু তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। মানে আমি চাইছি যে ভিডিওটা যখন শেষ হবে তোমরা ইলেকট্রন বিন্যাস পুরো শিখে যাবে, নিজেদের প্র্যাকটিসও হয়ে যাবে। খাতা পেনটা নিয়েই বসে যাও, সবচেয়ে ভালো শিখতে পারবে। চলো তাহলে শুরু করা যাক ইলেকট্রন বিন্যাস। দেখো, ইলেকট্রন বিন্যাস জানতে গেলে আমাদেরকে 3টে নীতি সম্পর্কে জানতে হবে একটু। 3টে সূত্র দেখবে তোমাদের বইয়েও দেওয়া আছে। সূত্রগুলো খুব সহজ, খুব মজাদার, এবং এই সূত্রগুলোও পরীক্ষায় আসে, এক একটা সূত্র পরীক্ষাতে আসে। ভালো করে রাখবে। আজকের টোটাল ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, এটা খুব ভালো করে রাখবে। একদম টোটাল কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস বলতে পারো। তাহলে দেখো, প্রথম যে নীতিটা সেটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি। এরপরে আর দুটো নীতি পাবো আমরা, হোন্ডের সূত্র আর আউবাও নীতি। যাই হোক, একটা একটা করে দেখিয়ে দেবো, খুব সহজ নীতিগুলো, এমন কিছু নয়। দেখো, আচ্ছা, পাউলির অপবর্জন নীতিটা কি না, পাউলি যে নীতিটা দিয়েছিলেন তিনি কি বলেছিলেন যে একটা পরমাণুর মধ্যে, পরমাণু স্ট্রাকচার তো আমরা অলরেডি জানি, বোর মডেল থেকে দেখে আসছি। আচ্ছা, পরমাণুর মধ্যে কি থাকে, যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসটাকে ঘিরে ইলেকট্রনগুলো তার বাইরে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে, বা আমরা পরে দেখলাম সোমারফিল্ডের মডিফিকেশনে যে উপবৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকার কক্ষপথেও আবর্তন করতে পারে। তো যাই হোক, ইলেকট্রনগুলো মোটামুটি নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে ঘিরে থাকে, এটা আমরা অলরেডি জেনে গেছি। এখন পাউলির নীতিটা বলছে যে পরমাণুর মধ্যে যে কোনো দুটো ইলেকট্রনকে তুমি যদি দেখো, যে কোনো দুটো তোমার খুশি মতো, ধরো এই ইলেকট্রনটা নিলে আর তার পাশেরটাকেই নিলে বা অনেকটা দূরে নিলে, যে কোনো ইলেকট্রন দুটোকে যদি দেখো, তাহলে বলছে এদের দুজনকার যে চারটে কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এন, এল আর এম আর এস, এগুলো কি কি বটে সেগুলো অলরেডি আমরা আগের দিন দেখেছি, ওই জন্য বললাম যে আগের দিনের ক্লাসটা একটু জানতে হবে। দেখো, এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, আর এম হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এস হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা।
এই 4টে কোয়ান্টাম সংখ্যা থাকে প্রত্যেকটা ইলেকট্রনকে ডিনোট করার জন্য, এটা আমরা আগের দিন দেখেছি। তাহলে এর যে 4টে কোয়ান্টাম সংখ্যার মান আসবে আর এর যে 4টে কোয়ান্টাম সংখ্যার মান আসবে, বলছে 4টেই কিন্তু একই হবে না। মানে যে কোনো দুটো ইলেকট্রনে 4টে কোয়ান্টাম সংখ্যা কিন্তু একই হবে না একটা পরমাণুর মধ্যে। মানে এর আর এর যদি 3টা একই হয়েও যায়, ধরো এন এল আর এম একই দুজনকারই, তাহলে বলছে এসটা তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এসটা কিন্তু আলাদা হয়ে যাবে। এর এস এর মান হয়তো প্লাস হাফ আসবে, এর হচ্ছে মাইনাস হাফ আসবে, কারণ এস এর দুটোই মান সম্ভব, অলরেডি আমরা দেখেছি আগের ক্লাসে। যদি আবার ধরো এমন হয় যে দুটো ইলেকট্রনের মধ্যে দেখলে এসটা সেম আছে, এসটা হয়তো তোমার দুজনকারই সেম, এমটা সেম, এলটা সেম, তখন দেখবে এন এর মানটা আলাদা হয়ে গেছে, দুজনকার এন এর মানটা একই নেই। মানে যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যা মিনিমাম আলাদা হবে। এমন হতে পারে 4টেই আলাদা হলো, সেটা হতেই পারে, কিন্তু মিনিমাম একটা হলেও আলাদা হবে। 4টে কোয়ান্টাম সংখ্যায় কখনোই সেম হয়ে যাবে না, এটাই হচ্ছে পাউলির অপবর্জন নীতি। নীতিটা আমি আর একবার ভালো করে বলে দিচ্ছি, যে একটা পরমাণুর মধ্যে যে কোনো দুটো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনোই একই হতে পারে না। এখন দেখো এর সবচেয়ে ভালো উদাহরণ নেওয়া যেতে পারে, যেমন হচ্ছে 1s অরবিটাল। ধরো 1s কক্ষকটা যদি আমরা দেখি বা উপকক্ষটা যদি আমরা দেখি, 1s এ কি থাকে, একটাই কক্ষক থাকে। আগের দিন আমরা দেখেছি এসে একটা থাকে, পি এর ক্ষেত্রে 3টে বক্স করা যায় এরকম, আচ্ছা ডি এর ক্ষেত্রে 5টা আর এফ এর ক্ষেত্রে 7টা, এগুলো আমরা আগের দিন দেখেছি। আজকে আরেকবার ওটা অবশ্য পেয়ে যাবে হালকা করে। তো যাই হোক, তাহলে এসে একটাই কক্ষক আছে, এবং এখানে ধরো যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে বলছে এদের যদি আমরা এন এল এম আর এস এর মানগুলো দেখি, তাহলে কীরকম আসবে দুটো ইলেকট্রনের। ধরো প্রথমে ফার্স্ট ইলেকট্রনটা, তারপর সেকেন্ড ইলেকট্রনটা লিখছি। দেখো দুজনকারই হচ্ছে 1s, দুটো ইলেকট্রনই আছে কি 1s কক্ষকে, তার মানে এন এর মান তো 1, যেহেতু এটা 1s, তার মানে 1টা হচ্ছে এন এর মান। তাহলে প্রথম ইলেকট্রনটারও 1, দ্বিতীয় ইলেকট্রনটারও 1। আচ্ছা এল এর মান কী হবে, এল এর মান নির্ভর করে এন এর মানের উপর, অলরেডি আমরা আগের দিনে দেখেছি কিভাবে হয়, 0 টু n-1 পর্যন্ত হয়। এখন যদি এন এর মান 1 হয়, তাহলে 0 টু n-1 মানে 0 থেকে 1-1, তার মানে তো 0ই আসছে। তাহলে দুজনকার ক্ষেত্রে এস, যেহেতু দুজনকার ক্ষেত্রে 0, এটাও আমরা দেখেছি যে আগের দিনে এসটা 0 যদি হয় এল এর মান, তাহলে সেটা এস। এগুলো তো আগের দিনে দেখেছি নাকি, এল এর মান গৌণ কোয়ান্টাম সংখ্যা 0, 1, 2, 3 যেরকম হবে, তাই 0টা প্রতীক দেওয়া হয় এস দ্বারা, 1টাকে পি দ্বারা, 2টাকে ডি দ্বারা, আর 3টাকে এফ দ্বারা। তারপরে জিও একটা আসছিল, কিন্তু জি আমাদের দরকার হয় না, যতগুলো মৌল আছে পর্যায় সারণীতে তাতে এফ পর্যন্ত গেলেই আমাদের হয়ে যায়। আচ্ছা এল এর মান যদি 0 হয়, এম এর মান কি হবে, এম এর মানটা আবার এল এর মানের উপর নির্ভর করে। কিভাবে করে, -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত, আগের দিন হয়েছে, ওগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তাহলে এম এর মান কি হবে, 0ই হবে, -0 থেকে শুরু করে 0 হয়ে +0, তারপরে 0ই আসছে, তাহলে এম এর মানও একই আসছে। আচ্ছা 3টে মানই দেখো একই হয়ে গেছে, যেহেতু একটাই কক্ষকে অবস্থান করছে, 3টে মানই একই, তখন কি হবে, তাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এই এস এর মানটা দেখো চেঞ্জ হয়ে যাবে। এটা যেদিক ঘুরবে এটা তার উল্টা দিকে ঘুরবে, মানে একটা প্লাস হাফ হলে আর একটা মাইনাস হাফ হবে। দেখো 4টে কোয়ান্টাম সংখ্যা কিন্তু সেম হলো না, একটা জায়গায় যে ডিফারেন্স হয়ে গেল। তার মানে এখানে কি বলা যেতে পারে, যে একটা কক্ষকে দুটোর বেশি কিন্তু ইলেকট্রন থাকবে না, কারণ 1s এ যদি ধরো কোনোরকম এমন সম্ভব হতো যে 1s এ 3টে ইলেকট্রন থাকলো, যদি এই ধরনের সম্ভব হতো, তাহলে কি হতো, যে 3 নম্বর ইলেকট্রনটা পেতে, তাহলে তার এস এর যে মানটা আসতো দেখো, সেটা ফার্স্ট এরটার সমান হয়ে যেত, একই হয়ে যেত। এটা প্লাস হাফ হলে মাঝেরটা মাইনাস হাফ, কিন্তু তারপরটা তো আবার প্লাস হাফ হয়ে যেত। তার মানে ফার্স্ট এরটা আর লাস্ট এরটার, মানে 3 নম্বরটার 4টে কোয়ান্টাম সংখ্যা একই হয়ে যেত। কিন্তু পাওলির অপবর্জন নীতি কি বলছে, যে 4টে কোয়ান্টাম সংখ্যা একই হওয়া সম্ভব নয়। বুঝতে পেরেছো কি বলছি, এই 3 নম্বর ইলেকট্রনটা যদি সম্ভব হতো, তাহলে কি হতো, এন এর মান 1, এল এর মান 0, এম এর মান 0, আর এখানে প্লাস হাফ হতো। প্লাস হাফ মানে ফার্স্ট এরটার সাথে দেখো সমান হয়ে যেত, কিন্তু এটা তো সম্ভব নয় পাওলির অপবর্জন নীতি অনুযায়ী। তার মানে পাওলির অপবর্জন নীতির একটা অনুসিদ্ধান্ত বলা যায় যে এই 3 নম্বর ইলেকট্রনটা থাকবে না কোনো মতেই, যাতে 4টে কোয়ান্টাম সংখ্যা আলাদা আসে, একটা অন্তত মিনিমাম আলাদা আসে। তাহলে একটা কক্ষকে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রনই থাকবে, কারণ 3 নম্বরটা হলে, যদি 3 নম্বরটা থাকতো, তাহলে এস এর মানটা হয় ফার্স্ট এরটার সাথে সমান হবে, যদি তুমি এইরকম দাও তাহলে ফার্স্ট এরটার সাথে সমান হয়ে যাবে, দেখো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা। অথবা তুমি যদি নিচের দিকে আরোটা দাও, তাহলে সেকেন্ড এরটার সাথে সমান হয়ে যাবে, কারো না কারোর সাথে ম্যাচ হয়ে যাবে, 4টে কোয়ান্টাম সংখ্যা একই হয়ে যাবে। তার মানে কি,
একটা কক্ষকে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রনই থাকতে পারে, দুটোর বেশি থাকতে পারে না। এটা পাওলির অপবর্জন নীতি থেকেই একটা অনুসিদ্ধান্ত চলে আসছে। দেখো এখন দেখো এই যে কোয়ান্টাম সংখ্যাগুলো আমি লিখলাম, এইগুলো যদি আগের দিনের ক্লাসটা না দেখেছো তাহলে কিন্তু জটিল লাগবে, কিছু করার নেই। আমি তো ওই জন্য আগেই বললাম তোমাদেরকে যে কোয়ান্টাম সংখ্যার ক্লাসটা অবশ্যই দেখে নেবে, তাহলে এগুলো খুব ইজি জিনিস, এগুলো নিজেরাই বের করতে পারবে। এরপরে আমরা দেখব যে পাওলির অপবর্জন নীতিটাকে কাজে লাগিয়ে বিভিন্ন উপকক্ষ আর বিভিন্ন কক্ষে ইলেকট্রন সংখ্যাটা আমরা ক্যালকুলেট করতে পারবো, টোটাল ইলেকট্রন সংখ্যাটা। কীরকমভাবে দেখো, যে উপকক্ষগুলো আমরা জানি এস পি ডি এফ, এই চারটে উপকক্ষই আমাদের জানা আছে। তাহলে প্রথমে আমরা আসছি এস উপকক্ষ। এস উপকক্ষের ক্ষেত্রে এল এর মানটা কী হবে, গৌণ কোয়ান্টাম সংখ্যার মানটা অলরেডি আমাদের জানা আছে, এল এর মান হচ্ছে 0, তাই তো এস উপকক্ষের ক্ষেত্রে। আচ্ছা এল সমান যদি 0 হয় তাহলে এম সমান কী হবে, এম সমান -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত, তার মানে 0ই আসবে। এগুলো আগের দিন হয়েছে আমাদের। আচ্ছা 0 আসছে মানে কি, এম এর মান, এটা হচ্ছে কক্ষক বোঝায়, এলটা উপকক্ষ আর এমটা হচ্ছে কক্ষক, এক একটা বক্স। তার মানে একটা মানই আসছে দেখো 0, তার মানে এর একটাই বক্স থাকবে, অর্থাৎ এস উপকক্ষের কক্ষক একটাই হবে। আচ্ছা একটাই কক্ষক মানে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, একটা কক্ষকে পাওলির অপবর্জন নীতি অনুযায়ী আমরা জানি ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা এর ক্ষেত্রে আসছে 2টি। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে বিভিন্ন উপকক্ষের এরকমভাবে বের করে নেওয়া যায়। যেমন হচ্ছে আবার আমরা দেখব পি উপকক্ষ। পি উপকক্ষের যদি আমরা দেখি, এখানে পি উপকক্ষ লিখে দিচ্ছি। আচ্ছা তাহলে এল এর মান কত হবে, এল এর মান হচ্ছে 1 পি উপকক্ষের ক্ষেত্রে। এম এর মান কত হবে সেক্ষেত্রে, এম এর মান হচ্ছে -1 থেকে শুরু হয়ে 0 হয়ে +1 পর্যন্ত যাবে, যতগুলো পূর্ণ সংখ্যা হবে, যতগুলো পূর্ণ সংখ্যা হবে, মানে হাফ টাফ হবে না কিন্তু, এগুলো সব 1 0 2 3 4 এরকম যে কোনো হতে পারে, মাইনাসও হতে পারে, কিন্তু ভগ্নাংশ হবে না। তার মানে এই দেখো 3টে মান পাওয়া যাচ্ছে, তার মানে এর কক্ষক হচ্ছে 3টে, পি এর 3টে কক্ষক থাকে। তাহলে এটা পি উপকক্ষের 3টে কক্ষক, বুঝতে পারছো? পরে এইগুলোই আমরা দেখবে পিএক্স পিওয়াই পিজেড এরকমভাবে এগুলো নিয়েও আবার ডিটেলসে পরে পরে পাবো। তো আপাতত এগুলো একটু করে রাখবে যে এসের একটা, পি এর 3টে কক্ষক। আচ্ছা এর যদি 3টে কক্ষক থাকে তাহলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, এক একটাই তো দুটো করে, তার মানে ম্যাক্সিমাম হচ্ছে 6টা ইলেকট্রন, তাই তো? খুব সহজ জিনিস, দেখো বুঝতে পারলে খুব সহজ, না বুঝতে পারলে এগুলো খুব জটিল, মাথা ধরে বসে থাকতে হবে, কিন্তু বুঝতে পারলে খুব সহজ। আচ্ছা একই রকমভাবে আমরা যদি ডি উপকক্ষ বের করি, ডি উপকক্ষের ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যা এল এর মান হচ্ছে 2, অলরেডি আমরা আগের দিন দেখেছি। আচ্ছা এম এর মান তাহলে কী হবে, -L থেকে শুরু হয়ে 0 হয়ে +L পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা হয়, তার মানে -2 -1 0 +1 +2, তাই তো? এতগুলো মান আসবে, 5টা টোটাল। তাহলে ডি এর আমরা বলতে পারি 5টা কক্ষক থাকে, 1 2 3 4, মাঝে 4টা কেটে দিলেই 5টা দেখো বক্স হয়ে যাবে। আচ্ছা 5টা যদি কক্ষক হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কতগুলো হবে, অবশ্যই 10টা হবে, এক একটাই তো দুটো করে থাকবে, তার মানে 10টা ইলেকট্রন থাকবে ম্যাক্সিমাম ডি উপকক্ষে। আচ্ছা একই রকমভাবে আমরা এফ উপকক্ষটাও দেখতে পারি। এফ উপকক্ষের ক্ষেত্রে এল এর মান হচ্ছে 3, অর্থাৎ গৌণ কোয়ান্টাম সংখ্যা 3, তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম, যেটাতে কক্ষকটা বেরিয়ে যায়, সেটা কত হবে, তাহলে -3 থেকে শুরু করে 0 হয়ে +3 পর্যন্ত যাবে। তাহলে -3 -2 -1 0, কতগুলো মান আসছে দেখো, +1 +2 +3, টোটাল 7টা মান আসছে দেখবে। তার মানে এখানে আমাদের 6টার দাগ দিতে হবে, 1 2 3 4 5 6, তাহলে 7টা বক্স হয়ে যাচ্ছে। আচ্ছা তার মানে এখানে কতগুলো ইলেকট্রন থাকবে, 7টা যদি কক্ষক হয় ইলেকট্রন হবে 14টা, অবশ্যই ডবল সংখ্যক হবে ইলেকট্রন, এক একটাই ম্যাক্সিমাম দুটো করে থাকতে পারে। তো এইভাবে আমরা দেখো ক্যালকুলেট করে নিতে পারছি যে কোন উপকক্ষতে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। তোমরা এই জায়গাটা ভালো করে প্র্যাকটিস করবে, দরকার হলে ভিডিওটা পজ করে একবার প্র্যাকটিস করে নিতে পারো। এবং তোমাদের এখানে আরেকটা কাজ থাকছে, সেটা হচ্ছে প্রত্যেকটা উপকক্ষে কোটা করে কক্ষক আছে, যেমন এস এর দেখো একটা, পি মানে হচ্ছে 3টে, ডি মানে 5টা, আর এফ মানে হচ্ছে 7টা, কোটা করে ঘর পাচ্ছি আমরা, বক্স পাচ্ছি। এটা কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে, দরকার হলে মুখস্থের মতো করে নেবে, আর প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে অটোমেটিক, তার জন্য নয়, কিন্তু একটু ভালো করে ওইটার দিকে ধ্যান দেবে। তাহলে কি হবে, পরবর্তীকালে দেখবে বিভিন্ন জায়গায় কেমিস্ট্রির বিভিন্ন জায়গাতে ইলেকট্রন বিন্যাস দেখবে পাবে তোমরা, এবং কক্ষকগুলো সম্পর্কে জানতে হবে, কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেগুলোও জানতে হবে। তার জন্যে তোমাদের আগের থেকে এই জায়গাগুলো স্ট্রং রাখবে। তাহলে কার কতগুলো কক্ষক সেটা জেনে নিলে, কক্ষক জেনে নিলে ইলেকট্রন সংখ্যাটা তার ডবল করে দিলেই হলো, মানে ওটা এক্সট্রা করে মুখস্থ করতে হবে না,
আর যদি কারো মনে হয় যে না মনে থাকবে না তাহলে মুখস্থ করে নেবে। যেমন হচ্ছে এস এর দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম, যেহেতু একটা কক্ষক তাহলে দুটো ইলেকট্রন। পি এ তিনটে কক্ষক তার মানে 6টা ইলেকট্রন ম্যাক্সিমাম পি এ থাকতে পারে। ডি এ একই রকমভাবে 10টা ইলেকট্রন হতে পারে, আর এফ এ 14টা ইলেকট্রন হতে পারে। এরপর আমরা দেখব যে পাওলির অপবর্জন নীতিটাকে কাজে লাগিয়ে বিভিন্ন কক্ষের মধ্যে ইলেকট্রন সংখ্যাটা দেখো বের করা যাবে। কক্ষ মানে বুঝতে পারছো তো, সে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এক একটা মূল কক্ষ, এই কক্ষগুলোর মধ্যেই ওই এসপিডিএফ উপকক্ষগুলো থাকে। তো যাই হোক, এক একটা কক্ষে এরপরে দেখবো আমরা। যেমন প্রথমেই আমরা দেখব কে কক্ষ। কে কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তাহলে কে কক্ষের ক্ষেত্রে এন এর মান হচ্ছে 1। এটা এন থেকে শুরু করতে হবে, কারণ মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে, কারণ মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে কত নম্বর কক্ষ সেটা বোঝা যায়। গৌণ কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি হয়, উপকক্ষটা বোঝা যায়। আগের দিনে আমরা সব ক্লাসগুলো দেখেছি। আচ্ছা, এন এর মান হচ্ছে 1 কে কক্ষের ক্ষেত্রে। তাহলে এল এর মান কি কি হবে, এল এর মান কি কি হতে পারে বলো তো? এল এর মানটা এন এর মানের উপর নির্ভর করে, 0 টু n-1 পর্যন্ত হয়। তাহলে 0 থেকে শুরু করে n-1, এন এর মান তো 1, তাহলে 1 - 1 মানে 0, তাহলে 0 থেকে শুরু করে 0 পর্যন্ত মানে 0, একটাই মান আসছে। তাহলে এল এর মান হচ্ছে 0। এখন দেখো এল এর মান যদি 0 আসে তার মানে সেটা হচ্ছে এস উপকক্ষ, তাই তো? এটা এস উপকক্ষ। তাহলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? একটাই এর উপকক্ষ রয়েছে, দেখো এই কক্ষটা, সেটা হচ্ছে এস উপকক্ষ। এসে কতগুলো ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন থাকে ম্যাক্সিমাম। তার মানে এখানে দুটোই ইলেকট্রন আসবে, তার বেশি আসবে না। এই জন্য আমরা বলতে পারি যে প্রথম কক্ষটাতে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এল কক্ষটা একই রকম ভাবে দেখানো যেতে পারে। এল কক্ষের ক্ষেত্রে এন এর মানটা কত আসবে? 2 আসবে। তাহলে এল এর কি কি মান পাওয়া যেতে পারে? এল এর মান হতে পারে 0 আর 1, তাই তো? 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n-1 মানে 2-1 পর্যন্ত, মানে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। তাহলে 0 আর 1 দুটোই পূর্ণ সংখ্যা পাচ্ছি মাঝে। আচ্ছা, তাহলে 0 মানে হচ্ছে এস আর 1 মানে হচ্ছে পি। আচ্ছা, এসে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? এসে হচ্ছে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, পি এ ম্যাক্সিমাম 6টা থাকতে পারে। তার মানে এখানে টোটাল কতগুলো হতে পারে? টোটাল হচ্ছে 8টা ইলেকট্রন থাকতে পারে। বোঝা গেছে? তাহলে 2 নম্বর কক্ষতে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। এটাই আমরা দেখবে জানি, প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 8টা। এবার তারপরটাও দেখে নিই। কে এল হলো, এরপরে এম কক্ষ। আচ্ছা, এম কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত হবে? 3। এন এর মান যদি 3 হয়, এল এর কি কি মান পাওয়া যাবে? 0, 1, 2। এগুলো আগের দিন প্র্যাকটিস করেছিল তো নাকি? কে কে প্র্যাকটিস করেছিলে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। যেগুলো তোমার ওই কোয়ান্টাম সংখ্যার ক্লাসটাতে বলেছিলাম দেখবে যে প্র্যাকটিস করবে, একটা আমি করে দেখিয়ে দিয়েছিলাম সব এন, এল, এম, এস এর মান বের করা। আর তোমাদের বলেছিলাম যে একটা নিজেরা প্র্যাকটিস করে দেখবে। তো যাই হোক, এখানে যদি এল এর মান 0 হয় তার মানে এস উপকক্ষ, 1 হলে পি উপকক্ষ, 2 হলে ডি উপকক্ষ। এগুলো অলরেডি আমরা জানি। আচ্ছা, এস এ ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, পি এ ম্যাক্সিমাম 6টা, 3টে কক্ষক তার মানে 6টা ইলেকট্রন, আর ডি এ 5টা কক্ষক তার মানে 10টা ইলেকট্রন। ডি এ ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে টোটাল কত হচ্ছে? 2, 6, 8 আর 10 18। তার মানে ম্যাক্সিমাম 3 নম্বর কক্ষটাতে 18টা ইলেকট্রন থাকতে পারে। একই রকমভাবে এন কক্ষেরও আমরা বের করতে পারি। সেইখানে দেখবে তোমার আসবে হয়তো 32টা। এরকমভাবে পরপর পরপর চলবে, মানে ডি এর পরে আরেকটা বাড়বে এফটা, এফে 14টা থাকবে, তাহলে 18 আর 14 মানে 32টাই আসবে 4 নম্বর কক্ষতে। তো যাই হোক, এইরকমভাবে তোমরা একটু এটা প্র্যাকটিসটা করে রাখবে, এটা ক্যালকুলেশনটা প্র্যাকটিস করে রাখবে যে কোন কক্ষে কতগুলো ইলেকট্রন, বা আগে যেটা দেখালাম কোন উপকক্ষে কতগুলো ইলেকট্রন, এগুলো সব প্র্যাকটিস করে নেবে একবার। একবার প্র্যাকটিস করে নিলে জিনিসগুলো এত সহজ হয়ে যাবে না, প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু অতটা সহজ হবে না। এরপর দেখো একটা ছোট্ট জিনিস এখানে বলে রাখছি যে পাউলির অপবর্জন নীতিটাকে ইউজ করে আমরা যে ক্যালকুলেশনগুলো করলাম, অর্থাৎ বিভিন্ন উপকক্ষে বা বিভিন্ন কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, তাহলে সেইটার উপর বেস করে একটা সূত্রের মতো চলে আসছে। দেখো যে কক্ষের সংখ্যা যদি এন হয়, যত নম্বর কক্ষ হবে কক্ষকের সংখ্যা আসবে দেখবে এন স্কোয়ার। মানে ওই সেই বক্সগুলো, এক একটা কক্ষক, সেগুলো ছোট ছোট এক একটা ঘর কেটেছিলাম না, ওই বক্সগুলোর সংখ্যা আসবে এন স্কোয়ার। আচ্ছা, তখন ইলেকট্রন সংখ্যা কত হবে? এক একটা বক্সে দুটো করে থাকতে পারে, তাহলে এটা হবে 2n স্কোয়ার। ইলেকট্রন সংখ্যা হবে 2n স্কোয়ার। একটা করে দেখে নিতে পারো, যেমন 1 নম্বর যদি কক্ষ হয়, 1 নম্বর কক্ষে কক্ষকের সংখ্যা কতগুলো হবে? 1 নম্বর কক্ষে আমরা দেখেছিলাম শুধুমাত্র এসটাই থাকে, অর্থাৎ একটাই বক্স থাকে। দেখো এখানেও 1 আসছে, 1 স্কোয়ার মানে 1 আসছে, এন এর মানটা বসো। আচ্ছা, 2n স্কোয়ার কতগুলো ইলেকট্রন থাকতে পারে? তার মানে এটা 2 আসবে, তাই তো? 2 × 1 স্কোয়ার যদি এন এর মানটা যদি বসাও 2n স্কোয়ারের জায়গায়, তাহলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। একই রকমভাবে 2 নম্বর কক্ষে দ্বিতীয় যে কক্ষ এল কক্ষটাতে এন এর মান হচ্ছে 2, তাহলে কক্ষক কতগুলো আসবে? 2 স্কোয়ার মানে 4। কেন 4 আসছে?
কারণ 2 নম্বর কক্ষে দেখবে একটা এস থাকে আর 3টে পি কক্ষ থাকে, 3টে পি এর জন্য বক্স থাকে, এস এর জন্য একটা আর পি এর জন্য 3টে, তার মোট 4টে হচ্ছে। আচ্ছা, তার মানে টোটাল ইলেকট্রন সংখ্যা কতগুলো হবে? 8টা আসবে। 2n স্কোয়ার যদি বসাও 2 ইন্টু 2 স্কোয়ার মানে 8 আসছে। এবং 2 নম্বর কক্ষে 8টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, অলরেডি আমরা দেখলাম। এইভাবে 3 নম্বর বসালেও পেয়ে যাবে, 4 নম্বর বসালেও পেয়ে যাবে। তার মানে আমাদের এই সূত্রটা শুধুমাত্র করে রাখতে হবে যে যদি কক্ষ সংখ্যা হচ্ছে n হয় তাহলে কক্ষক হবে n স্কোয়ার, ইলেকট্রন সংখ্যা হবে 2n স্কোয়ার। এটা ছোট্ট একটা শুধুমাত্র সূত্রের মতো এসছে দেখো এখানে। এরপরে আমরা সেকেন্ড সূত্রতে চলে আসবো, যেটা হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। এই সূত্রটা খুব ইজি। দেখো হুন্ডের মাল্টিপ্লিসিটি কি বলছে, যে ওই যে আমরা কক্ষকগুলো পেলাম এক একটা বক্স, যেমন হচ্ছে ধরো পি কক্ষকের ক্ষেত্রে যদি আমরা দেখি 3টে বক্স থাকে, তাই তো, মানে 3টে কক্ষক থাকে। এটা কার? পি এর ক্ষেত্রে, পি উপকক্ষের ক্ষেত্রে। তো এর ক্ষেত্রে কি হচ্ছে যে ইলেকট্রনগুলো তাহলে কিভাবে এই কক্ষকগুলোতে প্রবেশ করবে, কারণ এগুলো প্রত্যেকেই সমশক্তি সম্পন্ন, এগুলো প্রত্যেকেই তো পি এর মধ্যেই, 3টে বক্সই পি এর মধ্যে, 3টে কক্ষকই পি এর মধ্যে। তার মানে এদের তিনজনকারই শক্তি একই। তাহলে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে, মানে প্রথমে এখানে দুটো ঢুকে যাবে, তারপরে এখানে দুটো ঢুকবে, তারপরে এখানে দুটো ঢুকবে, নাকি প্রথমে একটা একটা করে ভর্তি হবে, না কীরকমভাবে ভর্তি হবে, এইটা হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র বলছে। তো সূত্রটা কি বলছে সেটা আমি আগে তোমাদেরকে একবার বলে দিই। সূত্রটা বলছে যে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো যতক্ষণ পর্যন্ত খালি থাকবে, এগুলো যতক্ষণ খালি থাকবে, ইলেকট্রনগুলো এককভাবে ওই কক্ষকগুলো দখল করবে, মানে একটা একটা করে প্রথমে ভর্তি হবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। তার মানে কি, যতক্ষণ এরা খালি থাকবে ততক্ষণ ধরো একটা ইলেকট্রন এলো, সেই এরকমভাবে ঢুকে যাবে। যদি সেকেন্ড ইলেকট্রন আসে সে এখানে ঢুকে যাবে। আচ্ছা, যদি থার্ড ইলেকট্রন আসবে সে এখানে ঢুকবে। মানে প্রথমে এককভাবে সব ভর্তি হবে, একটা একটা করে ভর্তি হবে এবং প্রত্যেকের ঘূর্ণনটা একই দিকে হবে। এই জন্য দেখে উপর দিকে শুধু তীর চিহ্ন দিয়ে দিয়েছি, তার মানে যদি ক্লকওয়াইজ হয় প্রত্যেকেই ক্লকওয়াইজ ঘুরছে। সূত্রটা তোমাদেরকে আরেকবার আমি বলে দিচ্ছি, যে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো যতক্ষণ পর্যন্ত খালি থাকবে, ইলেকট্রনগুলো বলছে এককভাবে ওই কক্ষকগুলো দখল করবে, একটা একটা করে পূর্ণ হবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। এরপরে যদি আরও ইলেকট্রন আসে, ধরো পিতে 4টে ইলেকট্রন যদি থাকে, সে তখন এখানে এসে প্রবেশ করবে। যদি 5টা আসে তাহলে এখানে আসবে। মানে কি, ঘূর্ণনটা তখন বিপরীত দিকেও হয়ে যাচ্ছে। দেখো ইলেকট্রন জোড় গঠন করছে এবং ঘূর্ণনটা বিপরীত দিকে হচ্ছে তখন। এটা কি ইলেকট্রন জোড় বলা হয়। ছোটা হলে এরকম হবে, এরপর ছোটা হওয়ার পরেই এটা কিন্তু ফুলফিল হয়ে গেল। আর যদি আসে সে পরের কক্ষটা উপকক্ষতে চলে যাবে। তো যাই হোক, পি এর ক্ষেত্রে এরকম হলো। একই রকমভাবে আমরা ডি এরটাও দেখাতে পারি। ডি এ কটা থাকে? 5টা। অলরেডি আমরা এগুলো জানি, 4টে ঘর কেটে দিলে 5টা চলে আসছে। তাহলে 5টা কক্ষক রয়েছে ডিএ। তাহলে ডিএ যদি ধরো একটা ইলেকট্রন থাকে, সে কীভাবে থাকবে? সে এইভাবে থাকবে, মানে একটা করে পূরণ করলো। যদি ডিতে দুটো ইলেকট্রন থাকে, D2 হয়, তাহলে সে এরকমভাবে দুটো ইলেকট্রন থাকবে। যদি ডিতে 3টে থাকে তাহলে এরকম হবে। যদি 4টে থাকে তাহলে এরকম। যদি 5টা থাকে তাহলে এরকম। তোমরা বলবে স্যার এগুলো বারবার কেন দেখাচ্ছে? একবার দেখিয়ে দিই, কারণ এই তোমাদের শুরু তো, এবার তোমরা নিজেরাই করতে পারবে। আচ্ছা, যদি 6টা ইলেকট্রন থাকে তাহলে এরকম হবে, জোটবদ্ধ হবে। তখন একটা ঘরে যেয়ে জোটবদ্ধ হয়ে যাবে, ঘূর্ণনটা বিপরীতমুখী হয়ে যাচ্ছে। 7টা হলে এরকম হবে, 8টা হলে এরকম, 9টা হলে এরকম হবে। আর যদি 10টাই হয়ে যায় ফুলফিল, তাহলে সব ঘরগুলোই ইলেকট্রন জোড় থাকবে। এবং যখন জোড় গঠন করছে তখন ঘূর্ণনটা দেখো একে অপরের বিপরীত আসছে কিন্তু। এরপরে 3 নম্বর এবং শেষ যে নীতিটা, সেটা হচ্ছে আউববাহ নীতি। এটাও কিন্তু পরীক্ষায় পড়ে। হুন্ডের সূত্রটা হয়ে গেল ওখানে। আচ্ছা, 3টে সূত্রই খুব ভালোভাবে করে রাখবে। আউববাহ নীতিটা কি বলছে দেখো। আউববাহটা হচ্ছে একটা জার্মান শব্দ। এই শব্দটার অর্থ হচ্ছে একটা একটা করে গড়ে তোলা, ধাপে ধাপে গড়ে তোলা। তো এটা একটা জার্মান শব্দ, সেখান থেকে নেওয়া হয়েছে, আউববাহ নীতি বলা হচ্ছে। এটা শুনতে একটু অড লাগবে প্রথমবার, দু একবার শোনার পরে দেখবে ঠিক হয়ে গেছে। আউববাহ নীতিটা খুব সহজ। দেখো আউববাহ নীতি কি বলছে, যে প্রথমে ইলেকট্রনগুলো নিম্ন শক্তিসম্পন্ন উপকক্ষে প্রবেশ করবে, তারপরে ধীরে ধীরে উচ্চ শক্তিসম্পন্ন উপকক্ষগুলোতে প্রবেশ করবে। এটা খুব সহজ একটা নীতি। মানে আগেরটা কি দেখলাম, হুন্ডের সূত্রটা হচ্ছে একই উপকক্ষের মধ্যে যে কক্ষগুলোতে কিভাবে ঢুকে। এরপরে হচ্ছে ভিন্ন ভিন্ন উপকক্ষ তো থাকে, একটা পরমাণুর মধ্যে অনেক উপকক্ষ থাকে, অনেক কক্ষক থাকে, অনেক কক্ষ থাকে। তাহলে সেইগুলো সবগুলোতে কিভাবে ইলেকট্রন ভর্তি হয়, এগুলো না জানলে তো ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। তাহলে সেগুলোর জন্য বলা হচ্ছে যে প্রথমে নিম্ন শক্তি, যেটা কম শক্তি, তাতে ইলেকট্রনগুলো আগে ফুলফিল হয়ে যায়। সেটা ফুলফিল হয়ে যাওয়ার পরে তারপরে উচ্চ শক্তি সম্পন্ন উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করে, তারপরে আরও তার উচ্চ শক্তি সম্পন্ন উপকক্ষে, এইভাবে পরপর
উচ্চ শক্তিতে ইলেকট্রন যেতে থাকে। প্রথমে নিচেরটা ফিল আপ হয়ে যায়, কখনোই এমন হয় না যে নিচেরটা খালি রেখে উপরের শক্তি স্তরে ইলেকট্রন উঠে গেল, এরকম হয় না। আগে নিচেরটা ফুলফিল হয়, তারপরে উপরেরটাতে ওঠে। তাহলে সূত্রটা বোঝা গেল? খুব সহজ, আমি আরেকবার বলে দিচ্ছি যে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন উপকক্ষে প্রবেশ করে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন উপকক্ষে প্রবেশ করে। এইটুকুই হচ্ছে আমাদের আহ্বায়ক নীতি। এখন এই তিনটে নীতিকে কাজে লাগিয়ে এরপরে আমরা দেখব ইলেকট্রন বিন্যাস কী করে করা যাচ্ছে। তাতে আহ্বায়ক নীতিটা একটা বিশেষ গুরুত্ব থাকবে, কারণ ইলেকট্রন বিন্যাস মানে কি টোটাল পরমাণুর মধ্যে ইলেকট্রন বিন্যাস, নিম্ন শক্তি উচ্চ শক্তি সব অরবিটালেই তোমার ঢোকাতে হবে ইলেকট্রন, সব উপকক্ষেই ঢোকাতে হবে। তাহলে আহ্বায়ক নীতিটাকে কাজে লাগিয়ে দেখো ইলেকট্রন বিন্যাসটা প্রথমে করা যাক। এখন আহ্বায়ক নীতি অনুযায়ী আমরা বলতে পারি যে প্রথম কক্ষের যে এস অরবিটাল থাকে 1 এর এস, সেইটা তাহলে সবচেয়ে নিম্ন শক্তি সম্পন্ন হবে। তাহলে এতে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এটা সবচেয়ে কম শক্তি, মানে শক্তিগুলো আগে তাহলে আমাদেরকে জানতে হবে যে কার শক্তি কম কার শক্তি বেশি। আচ্ছা, তারপরে আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরের শক্তি বেশি হবে। 2 নম্বরে কে থাকে? এস থাকে, পি থাকে, এইভাবে পরপর থাকে 2s 2p। তো যাই হোক, এইগুলো তো নর্মালি আমাদেরকে এতটা সহজও নয় কিন্তু এই জিনিসগুলো, মানে 1-এর পরে 2, তারপরে 3, তারপরে 4, এইরকমভাবে পরপর কক্ষগুলো করে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। মানে এতটাও কিন্তু সহজ নয় জিনিসটা। তাহলে বিজ্ঞানীরা কি করেছিলেন যে এই আহ্বায়ক নীতিটা কাজে লাগিয়ে যখন ইলেকট্রন বিন্যাস করলেন, আহ্বায়ক নীতিটা ঠিকই আছে, আহ্বায়ক নীতিটা সঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে যখন ইলেকট্রন বিন্যাস করতে গেলেন তখন ওনারা কি দেখলেন যে বিভিন্ন উপকক্ষগুলো এরকম নাম্বার অনুযায়ী আমরা বলতে পারি না যে কার শক্তি বেশি কার শক্তি কম। অনেকটা সময় চলে আসে ঠিকঠাক নাম্বার অনুযায়ী, আবার কারো কারো ক্ষেত্রে আসে না। তাহলে সেটা বর্ণালী বীক্ষণের পর্যবেক্ষণ দ্বারা বিজ্ঞানীরা বিভিন্ন উপকক্ষের শক্তিগুলোকে স্থির করেছিলেন যে কার শক্তি কীরকম আছে। তারপরে ওই শক্তি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা করা হয়েছিল। এখন তোমরা কি করবে? তোমরা তো বর্ণালী বীক্ষণ পরীক্ষা করে আর উপকক্ষগুলো নির্ণয় করবে না। তাহলে তোমাদের জন্য বিজ্ঞানীরা একটা চার্ট দিয়ে দিয়েছেন, যে চার্টটা দেখে তোমরা বুঝতে পারবে যে কার শক্তি কম হবে কার শক্তি বেশি হবে। চার্টটা কীরকম দেখো, যে প্রথমে তোমরা 1s লেখো, এটা খাতায় লিখতে পারো, খাতায় আমার সাথে সাথে লিখতে পারো। 1 নম্বর কক্ষে শুধুমাত্র এস উপকক্ষই থাকে। একই রকমভাবে 2 নম্বরে একটু নিচের দিক করে লিখছি 2s আর 2p। আগে একটু দেখে নাও, তারপরে ভিডিওটা পজ করে লিখে নিতে পারো একবার খাতায়। তাহলে 2 শুধু এস আর পি থাকবে। আচ্ছা, 3-এ কে থাকে? 3s 3p আর 3d। 3-এ হচ্ছে এস পি ডি তিনটে থাকে। যত নম্বর কক্ষ ততগুলো মোটামুটি থাকবে। আচ্ছা, 4-এ কে থাকবে? 4s 4p 4d আর 4f, এফ পর্যন্ত যায়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, একই রকমভাবে 5-এ কে থাকবে? তাহলে 5s 5p 5d 5f 5g হয়, কিন্তু 5g আমাদের দরকার হয় না, কারণ পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে দেখবে মোটামুটি 118 120 পর্যন্ত আবিষ্কার হয়েছে। তাহলে ওই মৌলগুলোর জন্য জি উপকক্ষের আমাদের দরকার হয় না, তার জন্য জিটা লিখছি না। যেগুলো দরকার হবে না সেগুলো লিখে লাভ নেই, তাহলে একটু ছোটও থাকবে। আচ্ছা, 6-এর একই রকমভাবে যতগুলো মৌল আছে আমরা দেখব যে 6x 6p আর 6d এতটা পর্যন্তই দরকার হয়, 6f-টাও দরকার হয় না, তার জন্য আর লিখছি না। আচ্ছা, একই রকমভাবে 7-এর আমরা দেখব 7s আর 7p, এই দুটোই দরকার হয়। আচ্ছা, 8 নম্বর কক্ষ তো নেই। পর্যায় সারণী যদি লক্ষ্য করে দেখো, পর্যায় সারণীতে দেখবে 7টাই আমাদের পর্যায় আছে, 8 নম্বর পর্যায় কিন্তু নেই। তার মানে যতদূর আমাদের আবিষ্কার হয়েছে এই 7ই শেষ হয়ে গেছে। 7টা পর্যায় থাকে পর্যায় সারণীতে, অলরেডি আমরা জানি। তোমাদের আছে দেখবে পরমাণু গঠনের পরেই পর্যায় সারণী হবে, তখন দেখতে পাবে। আর এখানে একটা কোনো জায়গাতে একটা পর্যায় সারণী আমি এখানে একটা সাজিয়ে রাখবো, কারণ পর্যায় সারণীটা দেখতে দেখতে পড়ানোটা খুব সুবিধা হয়, মানে তোমরাও দেখতে পাবে। এখন দেখো এই চার্টটার সাহায্যে কীভাবে বুঝবে যে কার শক্তি কম কার শক্তি বেশি, এটা তোমাদের বইয়েও দেওয়া আছে দেখবে। সেটা হচ্ছে এরপরে এদেরকে কোনাকুনি একটা তীর চিহ্ন দিয়ে এইভাবে ক্রস করতে হবে। ধরো এটা প্রথমে এটাকে ক্রস করলো, তার মানে 1s এর শক্তি হচ্ছে সবচেয়ে কম, তার থেকে বেশি কি আসবে? আবার একটা তীর চিহ্ন দিয়ে ক্রস করো, আড়াআড়িভাবে ক্রস করতে হবে এইভাবে, তাহলে 2s আসবে। আচ্ছা, তারপরে আবার একটা করো 2p আর 3s, যাকে যাকে পরপর ক্রস করে যাচ্ছে সেগুলো শক্তি ক্রমান্বয়ে থাকবে, মানে ক্রমে ক্রমে বেশি হবে। তারপরে তাহলে 2p আর 3s আসছে। এরপরে আবার যদি একটা দাও তাহলে 3p আর 4s, ব্যাপারটা বোঝা যাচ্ছে? 3p 4s, নিজেরাও এগুলো একটু প্র্যাকটিস করবে। আচ্ছা, তারপরে আবার যদি আড়াআড়িভাবে দাও, 3d-কে আগে ক্রস করছে, তারপরে 4p, তারপরে 5s। তাহলে এগুলো পরপর লিখে দিচ্ছি 3d 4p আর 5s।
আচ্ছা, নেক্সট আবার যদি করো 4D 5P 6S এরকমভাবে আসছে, তাহলে এখান থেকে আবার লিখতে পারি 4D, তারপরে আসছে 5P আর 6S, তাই তো? তারপরে আবার এটাকে দেখো ক্রস করছে এইভাবে, তাহলে প্রথমে কি পাচ্ছি 4F, তারপরে কি পাওয়া যাচ্ছে 5D, আচ্ছা নেক্সট 6P, তারপরে হচ্ছে 7S, তারপরে আবার যদি এদিকে নিয়ে আসো তাহলে কে কে আসছে 5F 6D আর 7P, তাহলে এখনও তিনটে আছে 5F 6D আর 7P, এখানেই আমাদের শেষ হয়ে যাচ্ছে। তাহলে সমস্ত উপকক্ষগুলোকে বা কক্ষগুলোকে আমরা বলতে পারি পরপর পরপর দেখো শক্তিমাত্রার ক্রম অনুযায়ী আমরা সাজিয়ে নিলাম, এটা হচ্ছে এনার্জি অনুযায়ী সাজিয়ে নেওয়া হয়েছে। এখন আবহাওয়া নীতি কি বলছে যে প্রথমে নিম্ন এনার্জিটাতে ভর্তি হবে, তারপরে উচ্চ এনার্জিতে যাবে, উপকক্ষটাতে যাবে। তার মানে প্রথমে 1S-এ ভর্তি হবে, তারপর 2S, তারপর 2P, তারপর 3S, তারপর 3P, এইভাবে পরপর পরপর যাবে। তারপরে 4S, দেখো এখানে 3Pর পরে 4S ঢুকে গেছে, তারপরে 3D, তারপরে আবার 4P ঘুরে এসছে এখানে, তারপরে আবার দেখো 5S ঢুকে গেছে, তারপরে আবার 4D, তারপরে আবার 5P, মানে বুঝতে পারছো কীরকম হ্যাপাজেট আছে। তার মানে হয় তোমাকে এই চার্টটা করে রাখতে হবে, মানে যখনই তুমি ইলেকট্রন বিন্যাস করবে, ইলেকট্রন বিন্যাস দেখো এরপরে আমরা চলেই এসেছি প্রায়, মানে কক্ষগুলো সব জানা হয়ে গেল পরপর কীরকমভাবে শক্তি থাকে, এরপরে এগুলোতে শুধু ইলেকট্রন বসিয়ে দেওয়া আর কিছু না। এখন এইগুলো কিন্তু পরপর মনে রাখতে হবে, কারণ কি এই পুরো চার্টটা তোমার যতবার ইলেকট্রন বিন্যাস করবে একবার করে চার্টটা লিখে তারপরে এরকম ক্রস করা এটা তো সম্ভব নয়। আবার দেখো এটাকে পরপর মুখস্থ রাখাও কিন্তু সম্ভব নয়, এটা অন্তত আমি বুঝতে পারি যে স্টুডেন্টদের এইরকম জিনিস যদি মুখস্থ করতে দেওয়া হয় সেটা খুব যন্ত্রণার একটা জিনিস হবে। তার জন্য এইটার সুবিধার জন্য আমি কি করেছি ওই রুলটা নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পুলিশ স্টেশন রুল। ওই পুলিশ স্টেশন রুলে এইগুলো এই চারটাও তোমাকে প্রত্যেকবার করতে হবে না এই ছবিটা, আর এইগুলো মুখস্থ রাখতে হবে না, এইগুলো অটোমেটিক তোমার বেরিয়ে চলে আসবে, মানে তোমাকে মাথায় কিছু রাখতে হবে না যে কার পরে কে আছে, তোমার হাত অটোমেটিক লিখে যাবে বলতে পারো, মানে খুব সহজেই দেখো চলে আসবে এবং পরপর পরপর চলে আসবে। এবার যতটা তোমার বইয়ে করা আছে তারপরেও যদি তুমি আরও এক্সটেন্ড করতে চাও, ওই যে বললাম না যে মৌলগুলো এখনও আবিষ্কার হয়নি সেইগুলোরও ইলেকট্রন বিন্যাস পরপর করে দিতে পারো। এরপরে আমরা চলে আসবো পুলিশ স্টেশন রুল অর্থাৎ পিএস রুল। এই রুলটার কথাই তোমাদেরকে বলছিলাম, প্রথমে এটা পুলিশ স্টেশন রুল থাকবে পিএস রুল, তারপরে আস্তে আস্তে চেঞ্জ হবে, তো পিএস থেকেই শুরু হচ্ছে তার জন্য এটাকে পুলিশ স্টেশন রুল বলা হচ্ছে। আচ্ছা তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, এই যে শক্তির ক্রমটা যেটা আমরা চার্ট থেকে একটু আগে পেলাম, আমি চার্টটা মুছে দিয়েছি, এই ক্রমটা একটু খাতায় লিখে রাখো, কারণ মিলিয়ে নিতে পারবে পুলিশ স্টেশন রুল থেকে যেটা পাচ্ছ আর এই ক্রমটা একই আছে কিনা। তাহলে ভিডিওটা পজ করে একটু লিখে নাও এই জায়গাটা, এরপরে আমরা শুরু করছি তাহলে পুলিশ স্টেশন রুল, আর এইটা আমি মুছে দিচ্ছি। দেখো তাহলে সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কোনো কিছু নেই আমাদের বোর্ডের মধ্যে। এরপর এখন পুলিশ স্টেশন রুলের সাহায্যে পুরো ঘটনাটা আবার চলে আসবে। দেখো পুলিশ স্টেশন রুল কি বলা হচ্ছে, রুলটা একটু শুনে নাও, এটা কিন্তু বইয়ে পাবে না, আগেই বলে দিচ্ছি বইয়ে পাবে না, এটা আমার বানানো রুল। তোমাদের যে জায়গাগুলো জটিল লাগে সেই জটিল লাগার জায়গাগুলোর জন্য আমি এরকম ছোট ছোট রুল বানিয়ে রাখি যাতে তোমরা খুব সহজেই করে দিতে পারো। তো যাই হোক এটা বইয়ে কোথাও খুঁজিতে যেও না, বইয়ে পাবে না, আর পরীক্ষার সময় তো লিখতে যাও না, কারণ এটা কোনো রুল তো নয়, এটা আমি তোমাদের জন্য তৈরি করেছি। তো যাই হোক পুলিশ স্টেশন রুলটা কীরকম দেখো, তাহলে প্রথমে আমরা কি দেখলাম ইলেকট্রন বিন্যাস যখন করছি 1s-এর শক্তি হচ্ছে সবচেয়ে কম, শক্তিমাত্রার ক্রমটাই আমরা পেয়ে যাব। দেখো কোনো কিছু মনে না রেখে কোনো কিছু ছবি না এঁকে নর্মালি পেয়ে যাব। তাহলে 1s-এর থেকে বেশি কার হবে, এরপরে 2 নম্বর চলে আসছি 2s, 2 নম্বরে কে কে আছে 2s আর 2p, এতটা পর্যন্ত কোনো সমস্যা তো ছিল না। দেখো 1s 2s 2p এতটা পর্যন্ত কোনো সমস্যা নেই। আচ্ছা এইখান থেকে আমাদের পুলিশ স্টেশন রুলটা শুরু হয়ে যাচ্ছে। পুলিশ স্টেশন রুল কি বলছে যে পি যখনই আসবে পি এলেই তারপরে এস আসবে, পি এলেই তারপরে এস আসবে, এবং যখনই এস আসবে এরকম একটার পরে আরেকটা যাবে তখনই কিন্তু এক ঘর করে আমাদের এক ঘর করে এন এর মানটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এটা কীরকম যে এই দেখো পি এসছে, তার মানে এরপরে এস আসবে এবং এটা 2p ছিল তাহলে 3s আসবে, এক ঘর বৃদ্ধি পেলো। দেখো এন এর মানটা 2 থেকে 3 হয়ে গেল, তার মানে কি এক ঘর করে বৃদ্ধি পাবে, এবং সূত্র অনুযায়ী পি থেকে এস এলো। এটাই হচ্ছে পুলিশ স্টেশন রুল যে পি এলেই এস আসবে, মানে 3s চলে এলো। এরপরে 3-তে আর কি আছে 3p আছে, এতটা পর্যন্ত আমাদের নর্মালি যদি দেখো কোনো সমস্যা নেই। 1s, তারপর 2s 2p, 2-এ তো দুটোই থাকে এস আর পি। আচ্ছা 3-এ 3টে বরং থাকে 3s 3p 3d, কিন্তু 3s 3p পর্যন্ত যাচ্ছে। এরপরে যেহেতু এটাতে পি চলে এসছে তার মানে এস আসবে,
পুলিশ স্টেশন রুল অনুযায়ী, এবং এক ঘর বৃদ্ধি পেয়ে যাবে, তাহলে এটা 4s চলে এলো। বুঝতে পারছো? 3Dটা এলো না, কিন্তু যেহেতু পি এসছে তার জন্য এস চলে এলো, এটাই হচ্ছে পুলিশ স্টেশন রুল। আচ্ছা, 4s এলো। এখন এস যখন আসবে তার মানে কি পুলিশ স্টেশন রুলটা এখানে যে দেখো শেষ হয়ে যাচ্ছে, পি এর পরে এস, তারপরে শেষ হয়ে যাচ্ছে। তো যখনই এই এসে চলে আসবে তারপরে দেখতে হবে যে আগের কিছু আমাদের বাকি আছে কিনা। মানে 3 নম্বরে এস থাকে, পি থাকে আর ডি থাকে, ডিটা কিন্তু বাকি আছে দেখো। তাহলে ওই যেটা বাকি আছে আগেরটা সেইটাকে আগে লিখে দিতে হবে। তাহলে 3Dটা বাকি আছে, ওটা লিখে দিলাম। বুঝতে পারছে? যখনই এস আসবে তখনই দেখতে হবে যে আগের কিছু বাকি আছে কিনা, তাহলে সেইটা আগে লিখে নিলে। তাহলে 3D লিখে নিয়েছি। এখানে দেখো ডি চলে এসছে, ডি এসছে মানে এই রুলটা একটু চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে গেল ডিপিএস রুল, ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন বলতে পারো নাকি, জাস্ট মজা করছি। যাই হোক, ডিপিএস রুল তার মানে কি ডি এলেই পি আসবে, তারপরে এস আসবে। ডিপিএস রুল বুঝতে পারছো? ডি এলেই পি আসবে, তারপরে এস আসবে, এবং এক ঘর করে এটা বৃদ্ধি পাবে, এক ঘর করে বৃদ্ধি পাবে। তার মানে ডি এলেই পি আসবে, তারপরে এস আসবে, এক ঘর করে বাড়বে। তার মানে 3Dর পরে পি আসবে, ডিপিএস, 4P আর 5S, এক ঘর করে দেখো বেড়ে গেল, 3 থেকে 4 থেকে 5। ডি এলেই ডি এর পরে পি, তারপরে এস। এটা প্রথমে একটু শুনতে দেখো একটু কেমন লাগছে, কিন্তু যখনই একটু প্র্যাকটিস করবে না খুব সহজ লাগবে, কোনো কিছু মনে রাখতে হবে না। দুবার যখনই করে নেবে তারপরে এটা খুব সহজ হয়ে যাবে। এরপরে দেখো এস এসছে, এস এসছে মানে আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে আগের কিছু বাকি আছে কিনা। তাহলে 3 তো দেখো সব শেষ হয়ে গেছে, 3S 3P 3D হয়ে গেছে। 4 এর 4S 4P হয়ে গেছে। 4 এর কি হতে পারে, 4 তো 4টে হবে, SP DF। তাহলে ডিটা বাকি আছে, 4Dটা। তাহলে 4Dটা এখানে বসাও। এবার ডি এলে কি হবে, পি আসবে, এস আসবে, ডিপিএস। তাহলে পি এক এক করে বাড়াও, পি 5P 6S, ডিপিএস হয়ে গেল আমাদের। বুঝতে পারছো কতটা সহজ? আচ্ছা, এস এলে আবার দেখতে হবে আগের কিছু বাকি আছে কিনা। তাহলে দেখো 4 এর আমরা ডি পর্যন্ত নিয়ে নিয়েছি, কিন্তু 4 এর এফও সম্ভব, SP DF, 4 এর এফ পর্যন্ত সম্ভব। তাহলে এফটা নিয়ে এসো, 4F। যখনই এফ চলে এলো দেখো এর মধ্যে তো নেই, তাহলে এফটা এখানে অ্যাড করে দাও এদিকে। তার মানে FDPS, এইটা কমপ্লিট রুল হয়ে গেল। পুলিশ স্টেশন থেকে দেখো বেড়ে এটা FDPS হয়ে গেল। তাহলে এটা কি বলা যায়, ফরেন ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন নাকি, যাই হোক একটা যা হোক নাম দিয়ে দেবে, মোটামুটি FDPS রুল। তাহলে FDPS রুল মানে কি, এফ এলে ডি আসবে, তারপরে পি আসবে, তারপরে এস আসবে, এবং এক এক করে এগুলো সব বাড়বে। রুলটা বুঝতে পেরেছো? তাহলে এফ এলেই তোমার ডিপিএসও আসবে, FDPS। তার মানে এক এক করে বাড়িয়ে যাও, 5D 6P 7S হলো। এরপরে এস আসার পরে আমাদের দেখতে হবে আগের কিছু বাকি আছে কিনা। তাহলে 4 এর দেখো এফ পর্যন্ত আমার হয়ে গেছে, তাহলে 4 এর আর কিছু বাকি নেই। 5 এর দেখো 5 এর ডি পর্যন্ত নিয়েছি, 5 এরও এফ সম্ভব, তাহলে 5Fটা বসাও। কার কি সম্ভব সেটা তো অলরেডি জানো, যেমন 1 নম্বরের শুধু এসটাই সম্ভব, 2 নম্বরের SP দুটো সম্ভব, 3 নম্বরে SPD তিনটে সম্ভব, 4 নম্বরে SPDF চারটে সম্ভব, 5 নম্বরে SPDFG পাঁচটা সম্ভব, কিন্তু জিটা দরকার হয় না, আমাদের এখনো আবিষ্কার হয়নি, মানে ওই ধরনের মৌল আবিষ্কার হয়নি যাতে জিটা দরকার লাগবে। তো যাই হোক, এফ এসছে, এফ এলে কি হবে, FDPS রুল, ফরেন ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন। যাই হোক এক এক করে বাড়াও, তাহলে 6D, আচ্ছা এক বাড়াও, FDPS 7P, আচ্ছা 8S। দেখো আমরা অলরেডি কিন্তু ক্রস করে গেছি পর্যায় সারণী, পর্যায় সারণীতে 8 নম্বর পর্যায় কিন্তু নেই, মানে যখন আবিষ্কার হবে তখন এটা দরকার লাগবে। আচ্ছা, যদি আমরা আরও করতে চাই আমাদের তাহলে এতটা পর্যন্তই আছে, এতটা পর্যন্তই রয়েছে, তারপরের থেকে কিন্তু আর নেই, পর্যায় সারণীতে মৌল নেই অত। যদি করতে চাও তাহলে কোনো অসুবিধা নেই দেখো, কারণ দেখো আমরা 5 এর এফ পর্যন্ত পেয়ে গেছি, তাই তো। তার মানে এখানে 5Gটা বসিয়ে তারপরে GFDPS করতে পারো, এক এক করে আবার বাড়ি বাড়ি যেতে পারো, বা তুমি জিটা যদি নাও নাও তাহলে 6 এর দেখো 6D হয়েছে, তাহলে 6Fটাকেও নিয়ে আসতে পারো, দিয়ে FDPS রুল লাগিয়ে দিতে পারো, FD 7D এক এক করে বাড়বে, 8FDPS 9S। 9 নম্বর পর্যায়ে তো নেই আমাদের, তাহলে এই জায়গাটা নেই যেহেতু আমাদের আর করে লাভ নেই, এটার দরকার নেই আমাদের, এই 7P পর্যন্ত করলেই হয়ে যাবে। তাহলে ওই জায়গাটা মুছে দিলাম, এই 7P পর্যন্ত থাক, বাকি যত খুশি তুমি নিয়ে যেতে পারো এই রুল কাজে লাগিয়ে, FDPS। যাই হোক, তাহলে এটা দেখো আগের মতো এসছে, যেটা খাতায় লিখে রেখেছো, যে সিরিজটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেই সিরিজটার মতো এসছে, একই ধরনের দেখো সিরিজ চলে এসছে। তার মানে এটা খুব ইজি, খুব ইজিভাবে করে দিতে পারবে। আরেকবার তোমরা আমার সাথে সাথে আরেকবার প্র্যাকটিস করে নাও, নিজেরাই খাতায় প্র্যাকটিস করো,
তাহলে প্রথমে কি আসছে আমাদের 1s, তারপরে 2s 2p, এত দূর পর্যন্ত কোনো সমস্যা নেই। 3s 3p পর্যন্ত কোনো সমস্যা নেই, 3s 3p। আচ্ছা, তারপরে আমাদের, কারণ এটা দেখো পিএলই এস চলে এসছে, পুলিশ স্টেশন রুল, এটা পি এসছে মানে এরপরে এস আসবে অবশ্যই, তার মানে 4s আসবে, এক বাড়বে, তাই তো। এস এলে কি দেখতে হবে যে আগের কিছু বাকি আছে কিনা। 3a ডি বাকি আছে, দেখো 3p পর্যন্ত হয়েছে, 3d বাকি আছে, তাহলে 3d লিখলাম। আচ্ছা, ডিপিএস রুল, এরপরে ডি যখনই এসছে তার মানে ডিপিএস রুল, তাহলে 3d 4p এক এক করে বাড়বে 5s, তাই তো। আচ্ছা, এস এলে দেখতে হবে আগের কিছু বাকি আছে কিনা, তাহলে 3 এর তো ডি পর্যন্ত হয়ে গেছে, 4 এর পি দিয়েছি আমরা, 4dটা বাকি আছে, তাহলে 4dটা নিয়ে এসো, তার মানে ডিপিএস রুল আবার 5p 6s এক এক করে বাড়লো। এস যখনই এসছে তাহলে দেখতে হবে আগের কিছু বাকি আছে কিনা, দেখো 4 এর ডি পর্যন্ত হয়েছে কিন্তু 4 এর এফও সম্ভব, এসপিডিএফ 4 এর এফ পর্যন্ত সম্ভব, তাহলে 4f, তখন এফডিপিএস রুল এক এক করে বাড়াও, তার মানে 5f হয়েছে, এফডিপিএস এক এক করে বাড়লো। আচ্ছা, এস যখনই চলে এসছে দেখতে হবে আগের কিছু আমাদের বাকি আছে কিনা, তাহলে দেখো 4 এর এফ পর্যন্ত হয়ে গেছে, 5 এর ডি দেওয়া হয়েছে, তাহলে 5 এর এফ সম্ভব, তাহলে 5f, আবার এফডিপিএস রুল লাগাও, 6d 7p আর 8s, দরকার নেই আমাদের 8s, 8 নম্বর পর্যায়ে এখনো আমাদের আবিষ্কার হয়নি। তার মানে বুঝতে পারছো, এটা খুব সহজেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এখন এইটা তোমাদের এইখানে করার জন্য এইভাবে তোমাদেরকে শেখানো হলো, এরপর যখন পর্যায় সারণীতে যাবে তখন শর্ট ইলেকট্রন বিন্যাসটাও শিখিয়ে দেওয়া হবে। তো এখন কিন্তু ফুল ইলেকট্রন বিন্যাসটাই তোমরা প্র্যাকটিস করবে, এরপর দেখো ইলেকট্রন বিন্যাস কীভাবে হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে তাহলে আমাদের যে রুলটা হলো এফডিপিএস রুল, এটাকে আমরা আরেকটা নাম দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে রিভার্স রুল বলতে পারি আমরা, তাই তো। রিভার্স রুলও বলা যায়, এর আরেকটা নাম দেওয়া যেতে পারে, কারণ দেখো এসপি ডিএফ পরপর হয়, আমাদের এখানে রুলটা কি এসছে এফডিপিএস, ঠিক উল্টা দিক থেকে হয়েছে, তার জন্য এটাকে রিভার্স রুলও বলতে পারো, অথবা এফডিপিএস রুল বলতে পারো। শুরু হচ্ছে কোথার থেকে, পিএস রুল থেকে, তারপরে ডিটা বাড়াচ্ছ, তারপরে এফটা বাড়াচ্ছ, যখন যে আসছে সেটাকে বাড়িয়ে দিচ্ছ। এরপর আমরা একটু অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাসে চলে আসবো। কীরকমভাবে দেখো, ধরো আমাদের যে কোনো একটা মৌল নিয়ে নিচ্ছি, যেমন হচ্ছে 9 নম্বরে আছে ফ্লোরিন, তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব। আমরা মাধ্যমিক লেভেলে যেরকম করে এসেছি 2,7 এইরকমভাবে নয়, এখানে এসপিডিএফ দিয়ে একদম উপকক্ষ দিয়ে পুরো ইলেকট্রন বিন্যাস করা হবে। তাহলে ফ্লোরিনের দেখো 9টা ইলেকট্রন আছে, 9টা প্রোটন মানে 9টা ইলেকট্রনও আছে, তাহলে এই 9টা ইলেকট্রনকে আমরা প্লেস করব। কীভাবে প্লেস করবে না, এখানে দেখো অরবাইটাল যেগুলো, প্রথমে কী থাকে 1s, তারপর 2s 2p, এরকমভাবে পরপর যায়। তো তো যাই হোক, কতটা পর্যন্ত যেতে হবে সেটা দেখো। এসে ম্যাক্সিমাম কটা থাকবে, দুটো থাকবে, যতগুলো ইলেকট্রন থাকবে সেটাকে এর সুপারস্ক্রিপ্ট হিসাবে, অর্থাৎ এস এর মাথায় সে স্কোয়ারের মতোভাবে দিতে হবে। সুপারস্ক্রিপ্ট মানে জানো তো, যেটা উপরে থাকে, দেখো একটু দেখিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা যে সূত্র শিখেছি, এইখানে যে দুইগুলো লেখা হয়েছে এগুলো হচ্ছে সুপারস্ক্রিপ্ট, কম্পিউটারের ভাষাতে এরকমভাবে বলা হয় সুপারস্ক্রিপ্ট। আর যখন আমরা H2O লিখছি, এই যে দেখো নিচে যখন দেওয়া হচ্ছে, এইটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এগুলো অ্যাকচুয়ালি কম্পিউটারে বেশি ইউজ হয়, তো যাই হোক এগুলো একটু জেনে রাখবে। যেটা উপরে লেখা হয় সেটাকে বলে সুপারস্ক্রিপ্ট, আর যেটা নিচের দিক করে লেখা হয় এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, পজিশনগুলো। তাহলে এখানে যে দুইটা দেওয়া হচ্ছে, এসে দুটো থাকতে পারে, এটা সুপারস্ক্রিপ্ট হিসাবে এখানে ইলেকট্রন সংখ্যাগুলো দেওয়া হবে। তাহলে প্রথমে তোমার 1s দুটো হলো, 2s কটা থাকবে, ম্যাক্সিমাম দুটোই থাকতে পারে, তার বেশি তো থাকতে পারবে না। তাহলে দুটো হয়ে গেল, 4টে হলো, আমাদের 9টা টোটাল দিতে হবে। তার মানে পিতে কটা যাবে, পিতে ম্যাক্সিমাম কটা থাকতে পারে বলো তো, 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 6টা আমাদের দরকার নেই, কারণ 9টাই আছে টোটাল, তার মধ্যে 4টে হয়ে গেছে, তার মানে আর 5টা ইলেকট্রন থাকবে, সেটা পিতে যেয়ে ঢুকে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এইভাবে আমাদের দেখো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এরপরে যদি আমরা ধরো সোডিয়ামের দেখাই, 11 নম্বর মৌল, সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস দেখাই কীরকম আসবে, তাহলে 1s দুটো, 1s 2s দুটো, তা দুটো দুটো করে হচ্ছে কারণ এগুলো এস, তাহলে 4টে হলো আমাদের। 2s এর পর কী হয়, 2p হবে, 1s 2s 2p 3s 3p, এতটা পর্যন্ত কোনো সমস্যা নেই। আচ্ছা, 3pতে তাহলে 6টা দিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম 6টাই থাকতে পারবে, 6টার বেশি থাকতে পারবে না। যতগুলো ম্যাক্সিমাম থাকে তার বেশি দাও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখো 2 4 আর 6 10টা হলো আমাদের, কিন্তু আছে কত 11, তার মানে আরেকটা লাগবে। তাহলে 2pর পরে কি আছে 3s 3p, তাহলে 3s যে একটা ঢুকিয়ে দিলে হবে, মানে দুটো ম্যাক্সিমাম থাকতে পারে, কিন্তু দুটো তো আমাদের অত ইলেকট্রন নেই, তো 11টা মোটে ইলেকট্রন আছে, তাহলে দেখো 11টা হয়ে যাচ্ছে, 2 4 আর এখানে 10 আসছে, আর এটা নিয়ে 11,
বুঝতে পারা যাচ্ছে? এইভাবে হিসাব করে বসাতে হবে, পরপর যাবে। প্রথমে এগুলো ফুলফিল করে যাবে, যে যেখানে যে যটা দরকার হবে লাস্টে সে তটা বসাবে। আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখো 15 নম্বর মৌল ধরো ফসফরাস নিলে, ফসফরাসের ক্ষেত্রে কীরকমভাবে হবে তাহলে 1s2 2s2 2p6, এতটা পর্যন্ত হচ্ছে টোটাল 10 আসবে। দেখবে 1s2 2s2 2p6 যদি করো তাহলে 10 আসবে। তারপরে কি আসবে 3s2 3p6, এরকম হতে পারে ম্যাক্সিমাম। তাহলে 3s2 এখানে কত হলো 12 পর্যন্ত পৌঁছে গেছি, দেখো 15 আসে। তাহলে এরপরে 3p আসবে, 3pতে কটা দিতে হবে তাহলে 12 পর্যন্ত আমাদের হয়ে গেছে। তাহলে 3pতে 3টে দিলেই আমাদের এখানে যে 15টা হয়ে যাচ্ছে টোটাল। ব্যাপারটা বুঝতে পারা যাচ্ছে? এগুলো সংখ্যাগুলো এইভাবে লিখো না পরীক্ষার খাতায়, এগুলো তোমাদেরকে বোঝাবার জন্য আমি জাস্ট এখানে লিখলাম। তার মানে আলটিমেট সমস্ত ইলেকট্রনগুলো যোগ করলে যেন এইটা আসে, 15টা যেন আসে। তাহলে 2 4 আর 6 10 আর 2 12 আর 3 15। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আরেকটু বড় এক্সাম্পল নিচ্ছি, ধরো 26-এ আয়রন এফি। তোমরা একদম এক থেকে শুরু করে প্র্যাকটিস করবে। আমি এফিটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে 1s2 2s2 2p6 10 পর্যন্ত হলো এটা, তাই তো? আমি লিখে এটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা 3s2 12 হলো, 3p6 এটা 18, 3s2 3p6 পর্যন্ত 18 পর্যন্ত যায়। তাহলে 1s2 2s2 2p6 হচ্ছে 10 পর্যন্ত হয়, 3s2 3p6 হচ্ছে 18 পর্যন্ত হয়। এখানে আমাদের পুলিশ স্টেশন রুল কাজে লাগাতে হবে। তাহলে পি এসছে মানে এস আসবে, 4s আসবে, পুলিশ স্টেশন রুলটা এরপর থেকে কাজে লাগবে। তাহলে এসে কোটা যাবে ম্যাক্সিমাম দুটোই যাবে। তাহলে এখান পর্যন্ত কত হলো 20 হলো আমাদের। আচ্ছা আছে কত 26, এরপরে এসের পরে কি আসবে দেখতে হবে আগের কিছু বাকি আছে কিনা। তাহলে 3 দেখো ডিটা বাকি আছে এখনো, তাহলে 3ডিটা বসিয়ে দাও। ডিতে ম্যাক্সিমাম 10টা ধরে ইলেকট্রন, তাহলে কিন্তু 10টা আমাদের ইলেকট্রন নেই, 20 পর্যন্ত হয়ে গেছে। এটা আছে টোটাল 26, তার মানে আর 6টা বসিয়ে দিলেই হয়ে যাবে এখানে, তাই তো? তাহলে এখানে আমাদের 26 পর্যন্ত কভার হয়ে গেল। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এইভাবে পরপর তোমাদের উপকক্ষগুলো লিখতে হবে পুলিশ স্টেশন রুল অনুযায়ী, তারপরে তোমরা ইলেকট্রনগুলো পরপর বসিয়ে গেলে তাহলেও হয়ে যাবে। বা একই সাথে করতে যেতে পারো, যখন প্র্যাকটিস করবে না তারপরে দেখবে এগুলো সহজেই চলে আসছে। পুলিশ স্টেশন রুলটাও আর অনেক সময় দরকার হবে না, যখন বড় মৌলগুলো করতে যাবে তখন দরকার হবে। আর যদি কারো পুলিশ স্টেশন রুল জটিল লাগে তাহলে বইয়ে যেটা আছে সেটা করতে পারো অবশ্যই। এমন নয় যে আমি যেটা দিয়েছি সেটাই করতে হবে, আমি ওটা শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য দিয়েছি, যাতে বারবার ছবি আঁকতে না হয়। যতবার তুমি করবে ততবার যদি বিভিন্ন জায়গায় ছবি আঁকতে হয় তাহলে তো মুশকিল ব্যাপার হবে। বা ওই ছবি এঁকে যদি করো তাহলে এটা কোনোদিনই তোমার স্পিড আসবে না, কিন্তু এইভাবে করতে না একটা টাইমে দেখবে তোমার স্পিড চলে আসবে, কার পরে কে আছে সেটা নিজেরাই বলে দিতে পারবে। তাহলে তোমরা কি করবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো ইলেকট্রন বিন্যাসটা খুব ভালো করে রপ্ত করার জন্য একদম 1 নম্বর মৌল থেকে শুরু করবে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে 1 নম্বর কক্ষ, অর্থাৎ 1s এ ম্যাক্সিমাম দুটো থাকতে পারে, একটা ইলেকট্রন আছে এর, তাহলে একটা দিলেই হয়ে যাচ্ছে আমাদের। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1, বোঝা যাচ্ছে? হিলিয়ামের একই রকমভাবে যদি দেখাও হিলিয়াম, তাহলে আসবে দুটো ইলেকট্রন আছে, তাহলে 1s2 করে দিলেই হয়ে যাবে। আচ্ছা একই রকমভাবে লিথিয়ামের যদি আমরা দেখাই তাহলে 1s2, আর 2-এর বেশি তো হবে না এসে, তাহলে 2sটাও ব্যবহার করতে হবে। 2s-এ কোটা যাবে একটাই যাবে, কারণ এর 3 আছে। একই রকমভাবে বেরিলিয়াম যদি আমরা দেখি তাহলে 1s2 2s2 ম্যাক্সিমাম এটাই যাবে, তার বেশি তো হবে না। তাহলে এইভাবে তোমরা মোটামুটি 1 থেকে 30 পর্যন্ত, অন্তত মিনিমাম 1 থেকে 30 পর্যন্ত যতগুলো মৌল আছে প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস একটু প্র্যাকটিস করে নেবে। আর তোমাদের বইয়ে যেভাবে ইলেকট্রন বিন্যাসগুলো আছে না ওইগুলো দেখবে ঠিকঠাক বুঝতে পারবে না, কারণ ওখানে তোমার সাজিয়ে দেওয়া আছে। সাজিয়ে বলতে আমরা যেমন 1s 2s 2p 3s 3p এরকম পরপর পাচ্ছি, তো তারপরে দেখবে 4s চলে আসছে, তারপরে 3d। ওরা কি করেছে যে 4sটাকে পরেই রেখেছে, 3dটাকে আগে রেখেছে, কিন্তু যখন ইলেকট্রন ফুলফিল করছে তখন 3s 3pর পরে ওই 3dটাকে দিয়ে ওখানে 4s-এ যে দুটো ইলেকট্রন বসাচ্ছে। তার মানে কি মাঝে 3dটা জিরো রয়ে যাচ্ছে, অনেক সময় দেখতে পাবে। তার বইয়েরটা ঠিকঠাক বুঝতে পারবে না, ওইভাবে করো না, যেভাবে আমি করিয়ে দিলাম ওইভাবেই প্র্যাকটিস করবে, ওটাই অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাস করার নিয়ম। তোমাদের বইগুলোতে আমি দেখছিলাম, বিশেষ করে ছায়া প্রকাশনের যে বইটা ওটাতে দেখছিলাম ওই রকমভাবেই করা আছে, মানে সাজিয়ে দেওয়া আছে। ওটা তুমি পরে সাজাতে পারো, কিন্তু প্রথম থেকে সাজিয়ে যদি ইলেকট্রন বিন্যাস করতে যাও তাহলে কিন্তু খুব মুশকিল হবে। যেমন হচ্ছে ধরো আমি একটা দেখিয়ে দিচ্ছি, ধরো তোমার 21 নম্বর মৌল, 21 নম্বরে আছে স্ক্যান্ডিয়াম এসসি, এর দেখবে চিহ্নটা যেটা এসসি। তো যাই হোক এই স্ক্যান্ডিয়াম 21 নম্বর, এর যদি ইলেকট্রন বিন্যাস করো কীভাবে করবো আমরা 1s2 2s2 2p6 এইভাবে পরপর যাবে, 10 পর্যন্ত হলো, 3s2 3p6 18 পর্যন্ত হলো। তারপরে আমাদের কি আসবে 4s2 আসবে 20, তারপরে আমাদের আসবে 3d
1, তাই তো? ডিতে একটা বসলেই হয়ে যাবে, 20 পরে একটা দিলেই 21 হয়ে যাচ্ছে আমাদের। ডিতে যদিও ম্যাক্সিমাম আমাদের 10টা ধরে, কিন্তু একটা দিলেই এখানে হয়ে যাচ্ছে। তো তোমাদের বইগুলোতে কি করা আছে দেখবে, যে বইয়ে এমনি করা আছে 1:2, 2:2, 2p6, 3:2, 3p6। আচ্ছা, তারপরে তোমার 3ডিটাকে নিয়ে চলে এসছে 3d1, 4:2। এখন যদি এইটা যদি তুমি দেখো প্রথমবার করতে যে, তাহলে কি দেখবে যে ডিতে একটা দিয়ে তারপরে 4-এর দুটো কি করে চলে গেল। ফার্স্ট এই কনফিউশনটা হয়ে যাবে তোমার, কিন্তু এইটা হচ্ছে এটা করার পরে সাজানোর কেস, মানে ওরা একবারে করার পরে সাজিয়ে তারপরে তোমাদেরকে দিয়েছে, কিন্তু এইটা প্রথম শেখার জন্য কিন্তু ভালো নয়। প্রথম শিখতে গেলে এটা ভালো নয়, এইভাবেই করবে, কারণ তাহলে পরপর পরপর আসবে, তোমাদের কনফিউশন থাকবে না। আর এইটাই ইলেকট্রন বিন্যাসের অ্যাকচুয়াল প্রসেস। আচ্ছা, ইলেকট্রন কিভাবে দেখানো হয় লাস্টের কক্ষে সেটাও একটু তোমাদেরকে শিখিয়ে দিই। 9টা আমরা তো আগেই করলাম, তাহলে 8 নাম্বারটা নিচ্ছে। 8 নম্বরে অক্সিজেন থেকে, অক্সিজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি কীরকম হবে, 1:2, 2:2, চারটে হলো, 2p6 হবে না কিন্তু, তাহলে তো 10টা হয়ে যাচ্ছে, তাহলে 2p4এই আমরা ছেড়ে দেবো, তাই তো? এরপরে আমাদের লাস্টের কক্ষ কোনটা, এটা দেখো 1 আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার কক্ষ। যেটা 2 আছে সেটা হচ্ছে 2 নাম্বার কক্ষ। ব্যাপারটা বোঝা যাচ্ছে? যেটা 1 আছে সেটা 1 নাম্বার কক্ষ, যেটা 2 আছে সেটা হচ্ছে সব 2 নাম্বার কক্ষ, মানে 2 নাম্বারেই এস আছে, পি আছে। এখন এই লাস্টের কক্ষের ইলেকট্রনগুলো অনেক সময় তোমাদের দেখানোর দরকার হতে পারে কীরকমভাবে আছে সেটা বোঝার জন্য। তার মানে লাস্টের কক্ষে 2s আর 2p আছে, তাহলে এসে আমরা জানি একটা কক্ষক থাকে, পিএ যদি আমরা আঁকি তাহলে 3টে কক্ষক থাকে, তাই 3টে বক্স থাকে, অলরেডি আমরা জানি এটা। আচ্ছা, 2s এ কোটা ইলেকট্রন রয়েছে, 2টো ইলেকট্রন আছে। আচ্ছা, 2p-তে 4টে আছে, 4টে কীভাবে তাহলে বসাবে, এটা দেখো 1, 2, 3 আর 4 নম্বরটা এইখানে দিয়ে দিলেই হবে। তাহলে এইটা আমাদের এইভাবে ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনগুলো শো করা যায় এইরকমভাবে। এরপরে তুমি যদি আরও অন্য কিছু করো সেটার অন্যরকম আরও আসবে দেখবে। মোটামুটি লাস্টের কক্ষটা কখনো কখনো দেখাতে হয়, প্রয়োজন হয়, সেগুলো আমরা পরে আসবো দেখবে, যখনই প্রয়োজন হবে তখন এরকম দেখানো হবে। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট জিনিসে আসছি, সেটা হচ্ছে হাফ ফিল্ড অ্যান্ড ফুলফিল্ড অরবাইটাল যদি থাকে। যদি কোনো অরবাইটাল অর্ধপূর্ণ থাকে বা সম্পূর্ণরূপে ভর্তি থাকে, তাহলে তার যে সুস্থিতিটা, তার স্টেবিলিটিটা বেশি হয়, মানে সেটা এনার্জেটিক্যালি কম হয়। সুস্থিতি আর এনার্জির মধ্যে কিন্তু সম্পর্ক পুরো বিপরীত, যার এনার্জি বেশি তার স্টেবিলিটি কম। যে গোটায় ছুটে বেড়াচ্ছে সে এক জায়গায় স্টেবল নয় কিন্তু, আর যার এনার্জি কম আছে সে এক জায়গায় দেবে স্টেবল হয়ে গেছে। তার মানে স্টেবিলিটি বেশি হয়, সুস্থিতি স্থায়ী হয় হাফ ফিল্ড আর ফুলফিল্ডের ক্ষেত্রে। এখন এটার একটা বিশেষ উদাহরণ দেখো দেখতে পাবো আমরা, যেটা হচ্ছে 24 নম্বর মৌল ক্রোমিয়াম। ক্রোমিয়ামটাকে যদি আমরা নিই তাহলে কি আসবে দেখো, এর ইলেকট্রন বিন্যাস হবে 1:2, 2:2, 2p6। তোমরা কিন্তু 1 থেকে 30 পর্যন্ত সব প্র্যাকটিস করবে বাড়িতে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু ইলেকট্রন বিন্যাস করা সম্ভব নয়, আমি বলে দিচ্ছি বারবার। আচ্ছা, 1:2, 2:2, 2p6 আমাদের 10 পর্যন্ত এলো, তারপরে 3:2, 3p6 18 এলো। আচ্ছা, তারপরে 4:2 আসবে, তাই তো? কারণ পি এর পরে ডিটা আসবে না, আগে এসটা ঢুকে যাচ্ছে, তারপরে ডিটা আসছে, 3ডিটা পুলিশ স্টেশন রুল, পি এর পরে এস। তারপরে দেখতে হবে আগের কিছু বাকি আছে কিনা, তাহলে 3ডিটা বাকি আছে আগেরটা। আচ্ছা, 3ডিতে কোটা হবে দেখো 20 পর্যন্ত আমাদের হয়ে গেছে, দরকার হলে গুনে নেবে, এবার 20 পর্যন্ত হয়ে গেছে, তাহলে আর 4টে দিলেই হবে, তাহলে 3d4 হচ্ছে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে দেখো, 4s-এ যদি আমরা দেখি, আমরা শুধু এই 4s আর 3ডিটাকে যদি আঁকার চেষ্টা করি, এখানে এসে হচ্ছে একটা থাকে আর ডিতে হচ্ছে তোমার 5টা থাকে। 4s2, 3d4 এসছে তো লাস্টে, তাহলে ডিতে 5টা কক্ষক আমরা লিখে দিলাম। তাহলে 4s-এ হচ্ছে 2টো আর ডিতে যদি 4টা দেখায় তাহলে এইভাবে দেখাতে পারি। এইটা দেখো ফুলফিল্ড বলছে হাফ ফিল্ড দেখো এটা প্রায় হয়ে এসছে, মানে আর একটা হলে ডিটা কিন্তু হাফ ফিল্ড হয়ে যাবে, এবং হাফ ফিল্ডের স্টেবিলিটি অনেক বেশি হয়। যে কারণে কি হবে, এইখান থেকে 4s আর 3ডির মধ্যে শক্তির পার্থক্য খুব কম, তার জন্য এইখান থেকে একটা ইলেকট্রনকে নিয়ে ওখানে চলে যায়, ওরা এস থেকে একটা ইলেকট্রন টেনে নেয়, তাহলে এইটা দেখো হাফ ফিল্ড হয়ে গেল, আর এইটাও তো হাফ ফিল্ড আছে, তাহলে এর স্টেবিলিটিটা কী হবে, বেশি হয়ে গেল। মানে প্রত্যেকটা মৌলই, প্রত্যেকটা পদার্থই দেখবে যে স্টেবিলিটিটাই মেইন ফ্যাক্টর হয়, স্টেবিলিটির জন্যেই সবাই সব কাজগুলো করছে। তোমরাও যে পড়াশোনা করছো কী জন্য করছো, যাতে তোমরা পরবর্তীকালে আর্নিং করতে পারো, বা শুধু আর্নিং নয় মানুষ হিসাবে যাতে ভালো হও, সমস্ত কিছু বুঝতে পারো,
মানে সমস্ত কারণে অ্যাকচুয়ালি কি স্টেবিলিটি পাওয়ার জন্য বলতে পারো, মানে যাতে তোমরা স্টেবলভাবে পৃথিবীতে থাকতে পারো, মানে স্টেবলভাবে আমাদের সমাজে বাস করতে পারো। সেরকম মৌলগুলো বা যৌগগুলো যখন দেখবে আমরা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে যাব, ওরাও কিন্তু স্টেবিলিটির জন্যই চেষ্টা করছে, সবাই দেখবে চাইছে যাতে স্টেবল হতে পারে। তার জন্য কি হয়, এটা যেহেতু স্টেবিলিটি বেশি, তার জন্য এস থেকে একটা ডিতে টেনে নেয়। এটা এই 4s আর 3Dর মধ্যেই এরকমটা হয়। তার মানে এই যে ইলেকট্রন বিন্যাসটা দেখো কি এলো, যে 4sটা তাহলে 1 হয়ে গেল, আর 3Dটা তোমার 5 হয়ে গেল, তাই তো? 3Dটা হচ্ছে 5 হয়ে গেল। তার মানে এইখানে ইলেকট্রন বিন্যাসটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, 4s1, এগুলো একটু বেশি করে বসে গেছে কেন, কালিগুলো খেয়ে যায়। যাই হোক, 4s1 আর 3D5 হয়ে যাবে। ইলেকট্রন বিন্যাসটা দেখো একটু অন্যরকম হয়ে গেল, এটাকে ব্যতিক্রম বলতে পারো। এটা দুটো ক্ষেত্রে হয়, 24-এ ক্রোমিয়ামে হয়, আরেকটা হচ্ছে 29-এ যে কপার আছে, কপারের ক্ষেত্রেও একই জিনিস হয়। কীরকম হবে, এর 1s2, 2s2, 2p6 10 হলো, 3s2, 3p6 18 হলো, তারপরে পি এসছে মানে এস আসবে, 4s2 20 হয়ে গেল। এরপরে 3D আসবে, 3Dটা 10 পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম, কিন্তু এখানে 9টা আছে, তাহলে 9টা ইলেকট্রন আমরা শুধুমাত্র দিচ্ছি। এখন দেখো এই ডিটা 9 আছে, ডিটা যদি 10 হয়ে যায় তাহলে কিন্তু ফুলফিলড হয়ে যাচ্ছে। তার জন্যে 4s থেকে একটা ইলেকট্রন এখান থেকে যে ডিতে প্রবেশ করে যায়, অর্থাৎ এটা D10 হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছো, যাতে ফুলফিলড হতে পারে। মানে D4 আর D9 এটা থাকতে পারে না। D4 যদি থাকে, ব্যাপারটা বুঝতে পারলে, D4 সিস্টেমটা থাকবে না, আর D9টা থাকবে না, কারণ এর আর একটা হয়ে গেলেই দেখো হাফ ফিল্ড হয়ে যাচ্ছে, এর আর একটা হয়ে গেলেই ফুলফিল্ড হয়ে যাচ্ছে। তার জন্য এরা কি করে, 4s থেকে একটা ইলেকট্রন টেনে নেয়, তখন ইলেকট্রন বিন্যাসটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এই দুটোই আবার তোমাদের বেশি পড়ে পরীক্ষার সময়, ক্রোমিয়াম আর কপার, 24 আর 29টা। তাহলে এগুলো ভালো করে একটু করে রাখবে। ডিটা কখনোই 4-এ ছেড়ে দাও না, নর্মাল পরমাণুর ক্ষেত্রে। আয়নের ক্ষেত্রে হলে আলাদা ব্যাপার, সেটা হতে পারে কখনো কখনো, কিন্তু নর্মাল পরমাণুর ক্ষেত্রে ডিটা 4-এ ছেড়ে দাও না, আর ডিটা 9-এ ছেড়ে দাও না, এস থেকে একটা নিয়ে চলে আসবে। ইলেকট্রন বিন্যাসটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো 4s2 না হয় 4s1 হয়ে যাচ্ছে, 3D10 হয়ে যাচ্ছে, এখানে 4s1 হয়ে যাচ্ছে, 3D5 হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? এই দুটো ব্যতিক্রম হিসাবে করে রাখবে। এরপরে আমরা আসবো আয়নের ইলেকট্রন বিন্যাস। আয়নের ইলেকট্রন বিন্যাস খুব সহজ জিনিস। দেখো, আয়ন দুটো টাইপেরই হতে পারে, একটা হচ্ছে কেটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। অলরেডি এগুলো আমরা জানি। কেটায়ন কোনগুলোকে বলা হয়, যেগুলো হচ্ছে পজিটিভ চার্জ থাকে সেগুলো কেটায়ন, আর যেগুলো নেগেটিভ চার্জ থাকে সেগুলো হচ্ছে অ্যানায়ন। এগুলো অলরেডি আমরা জানি। তাহলে এই কেটায়ন আর অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসটা কীভাবে করা হয় সেটাও একটু দেখে নেব। তাহলে প্রথমে আমরা আসবো যে অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস। অ্যানায়নটা আগে দেখিয়ে দিচ্ছি, এটা সহজ হবে, কেটায়নটা তুলনামূলক একটু আলাদা। তো যাই হোক, আলাদা কিছু নয়, খুব ইজি, দেখো ইজি লাগবে তোমাদের। অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস আমরা কীভাবে করব না, দেখো কেটায়ন করো বা অ্যানায়ন করো, তোমাদের মূল যেটা করতে হবে সেটা হচ্ছে আগে পরমাণুটা দেখে নেবে, কোন পরমাণুটার আয়ন, সেই পরমাণুটার ইলেকট্রন বিন্যাসটা দেখে নেবে। তারপরে অ্যানায়ন হলে কী হবে, ইলেকট্রন বাড়িয়ে দেবে, কেটায়ন হলে ইলেকট্রন কমিয়ে দেবে। কেন? কারণ অ্যানায়ন যখন হয়, কোনো একটা পরমাণু ধরো অ্যানায়ন হচ্ছে, সে কীভাবে অ্যানায়ন হয়, একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে A- হবে, যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে A2- হবে। তার মানে কি, ইলেকট্রন ওর মধ্যে বেশি থাকছে। আর কেটায়ন কখন হয়, ধরো বি, এ কেটায়ন হবে কিভাবে হবে, যদি ইলেকট্রন একটা বেরিয়ে যায় তাহলে B+ হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এটা B++ হবে। বা এটাকে এরকমভাবেও লিখতে পারো যে বি থেকে B++ প্লাস দুটো ইলেকট্রন, বা বি থেকে B+ প্লাস একটা ইলেকট্রন, এভাবেও লিখতে পারো ইকুয়েশনটা। তার মানে আলটিমেট কি হচ্ছে, বি থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে তখন B+ হচ্ছে, একটা বেরোলে একটা প্লাস হচ্ছে, দুটো বেরোলে দুটো প্লাস হচ্ছে। তার মানে কি, যে কেটায়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা কম থাকে। তাহলে অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস কীভাবে করবে, দেখো ধরো তোমাকে F- ফ্লোরিন মাইনাসের ইলেকট্রন বিন্যাস করতে দেওয়া হয়েছে, তাহলে তার জন্য তোমাকে আগে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করে নিতে হবে। ফ্লোরিনটা কত নম্বর মৌল, 9, তাহলে 1s2, 2s2, 2p কত আসবে, 4 হয়ে গেছে, 2p5 করে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এই যে পরমাণু ক্রমাঙ্কগুলো, এগুলো কিন্তু তোমাদেরকে আগেই আমি বলেছিলাম যে 30 পর্যন্ত অন্তত করে রাখবে। যদি কেউ 30 পর্যন্ত অলরেডি করে রেখেছো তার সুবিধা হবে। আর 30-এর উপরে যদি থাকে, সাধারণত পরমাণু ক্রমাঙ্কগুলো পরীক্ষাতেও তোমাদের দিয়ে দেয়, মানে তোমার না মুখস্থ করলেও হবে। তো আমি বলবো 30 পর্যন্ত করে রাখবে, কারণ 30-এর নিচেরগুলো নাও দিতে পারে। তোমাকে সরাসরি বললো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখাও, তখন তোমাকে ফ্লোরিনের যে নয় সেটা জানতেই হবে। বা কখনো বললো আয়রনের ইলেকট্রন বিন্যাস করে দেখাও, বা ক্রোমিয়ামের বা কপারের বা জিঙ্কের, যে কোনো দিতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে ফ্লোরিনে যখন আমরা ইলেকট্রন বিন্যাস পেয়ে গেলাম,
এরপরে ফ্লোরিন মাইনাসটা সহজ হয়ে গেল। তার মানে কি এক্ষেত্রে দেখো একটা মাইনাস আছে, মানে একটা ইলেকট্রন জাস্ট বাড়িয়ে দাও, একটা ইলেকট্রন বাড়িয়ে দিলেই ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে 1s2 2s2 2p, এটা 5 ছিল, 2p তো 6 পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে, তাহলে একটা বাড়ালে পিতেই বৃদ্ধি পেয়ে যাবে, 2p 6 হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেছে? একই রকমভাবে ধরো তোমাকে দিল যে অক্সিজেন 2 মাইনাস, এর ইলেকট্রন বিন্যাস করে দেখাও। তার মানে কি অক্সিজেনেরটা করে নাও, অক্সিজেনের যা আসবে তার থেকে দুটো ইলেকট্রন বাড়িয়ে দেবে, তাহলে 1s2 2s2 2p কত আসবে, 4টে হয়েছে, আর 4টে দিলেই হয়ে যাবে 2p 4। এখন দুটো বাড়িয়ে দাও শুধু, তাহলে 1s2 2s2 2p 6 হয়ে গেল অক্সিজেন 2 মাইনাসের ইলেকট্রন বিন্যাস। বুঝতে পারা যাচ্ছে? যে কোনো এনায়নের তোমরা এইভাবে করে নিতে পারবে। আগে কিন্তু পরমাণুটার করতে হবে, তারপরে তোমরা করবে, এই অভ্যাসটা ভালো। কারণ এনায়নের ক্ষেত্রে যদি সরাসরি দুটো বাড়িয়ে ইলেকট্রন বিন্যাস করে দাও, মানে O2 মাইনাস দিয়েছে তো, তুমি 10টার যদি করে দাও তাহলে হয়ে যাবে, এনায়নের ক্ষেত্রেও হয়ে যাবে, কিন্তু কেটায়নের ক্ষেত্রে ভুল হয়ে যাবে। ব্যাপারটা এনায়নেরটা হয়ে যাবে, কেটায়নেরটাতে যে ভুল হয়ে যাবে, তাই জন্য আগে পরমাণুটা করে নেবে, তারপরে তুমি আয়নটা করো, এই অভ্যাসটা করলে সবচেয়ে বেটার। এরপরে আমরা কেটায়নের ইলেকট্রন বিন্যাসটাও দেখে নেবো, এবং কেটায়নের কেন ভুল হবে সেটাও আমরা পেয়ে যাবো। দেখো একে একে, ধরো তোমাকে দিয়েছে Na প্লাসের ইলেকট্রন বিন্যাস করো। Na প্লাস মানে কি, সোডিয়ামের যা ইলেকট্রন থাকবে তার থেকে একটা কমে যাবে, প্লাস আছে মানে একটা ইলেকট্রন নিশ্চিত বেরিয়ে গেছে, তাহলে প্রথমে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে নিতে হবে। 1s2 2s2 2p6 10 পর্যন্ত হলো। আচ্ছা 11 আছে, তার মানে 3sটা নিয়ে আসতে হবে, 3s1। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমাদের হয়ে গেল। এরপরে Na প্লাসের যখন করতে যাবে তখন কি করবে, যে যখন ইলেকট্রন বের করবে না, এই জায়গাটা একটু মনে রাখবে, যে বের করার সময় সবসময় লাস্ট কক্ষ থেকে, সর্বশেষ কক্ষ থেকে, যেটা বহিস্থ কক্ষ থাকে, সেইখান থেকে ইলেকট্রন বেরোয়। মানে এটা ধরো নিউক্লিয়াস, একে ঘিরে আমাদের বিভিন্ন কক্ষগুলো রয়েছে, তাহলে প্রথম কক্ষে 2টো থাকে, দ্বিতীয় কক্ষে 8টা থাকে, এইভাবে পরপর পরপর থাকে। আমি সবগুলো দেখাচ্ছি না, গোটাগত করে দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নেবে একটু। আচ্ছা এইভাবে পরপর ইলেকট্রনগুলো থাকে, তাহলে বলছি যখন বেরোবে তখন এই লাস্টের কক্ষ থেকে ইলেকট্রনটা আগে বেরোবে, ভিতরের কক্ষ থেকে কিন্তু আগে বেরোবে না। তাহলে কোনটা লাস্টের কক্ষ সেটা তোমাকে চিনতে হবে। আমি তো বলেছি যেটা 1 আছে সেটা 1 নম্বর কক্ষ, যেটা 2 আছে সেটা 2 নম্বর কক্ষ, যেটা 3 আছে সেটা 3 নম্বর কক্ষ। তাহলে কে লাস্ট হবে এদের মধ্যে? 1 2 আর 3 আছে, 3টে কক্ষ আছে, 1 2 আর 3, তাহলে লাস্টের কক্ষ কে হবে? 3 নম্বরটা, অবশ্যই বুঝতেই পারছো। তাহলে এইখান থেকে ইলেকট্রনটা বের করতে হবে 3s থেকে, তাহলে একটা ইলেকট্রন বের করে দাও, 1s2 2s2 2p6, আর 3sটা 0 হয়ে যাচ্ছে, তার মানে ওটা না লিখলেও চলবে। আর তার মানে সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস হলো এটা। বোঝা যাচ্ছে ব্যাপারটা? একই রকমভাবে অন্যান্যগুলো করতে পারবে, যেমন ধরো তোমাকে যদি বলে ক্যালসিয়াম 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস দেখাও, এটাও করতে পারবে, বা অ্যালুমিনিয়াম 3 প্লাসের ইলেকট্রন বিন্যাস দেখাও, যে কোনো করতে পারো। আমি ক্যালসিয়ামটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা একটু বড় আছে। তাহলে ক্যালসিয়াম হচ্ছে 20 এর পরমাণু ক্রমাঙ্ক, তাহলে যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 10 হলো, 3s2 3p6 18 হলো, তারপরে 4s2, তাই তো, PLAS আসবে, এগুলো পরপর দেবে, মুখস্থ হয়ে যাবে তোমাদের। আচ্ছা যাই হোক, তাহলে ক্যালসিয়াম 2 প্লাস যদি হয় তাহলে লাস্টের কক্ষ থেকে দুটো বেরিয়ে যাবে, 4s 4টা হবে লাস্টের, কারণ 1 2 3 আর 4ই আছে এখানে। তাহলে 4s থেকে এই দুটোকে বের করে দাও, বের করে দিলে কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6, এটা পর্যন্ত করলেই হবে। তাহলে ক্যালসিয়াম 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস পেয়ে গেলে। এখন এইগুলো দেখো খুব ইজিলি বোঝা যাচ্ছে যে বাইরের কক্ষটা কি আছে, কিন্তু কতকগুলো আছে দেখো যেগুলোর ক্ষেত্রে, যেটার জন্য বলছিলাম যে একবারে ডাইরেক্ট এটা ইলেকট্রন বাদ দিয়ে ইলেকট্রন বিন্যাস করো না, যে ক্যালসিয়ামের 20 তো ক্যালসিয়াম 2 প্লাস 18 ধরে ইলেকট্রন বিন্যাস করে দিলে এটার ক্ষেত্রে হয়তো মিলে গেল, কিন্তু কোনোটা নাও মিলতে পারে, দেখাচ্ছি এরপরেই দেখো। যেমন হচ্ছে তোমার আয়রনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, আয়রন ধরো 2 প্লাস দিয়েছে, আয়রনের দুটো হয় 2 প্লাস আর 3 প্লাস, ফেরাস আর ফেরিক। তাহলে আয়রন 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস যদি করতে হয়, আমি বলছি প্রথমে তুমি আয়রনেরটা করে নেবে। আয়রন কত 26, তাহলে 1s2 2s2 2p6 10 হলো, তারপরে 3s2 3p6 18 হলো, তারপরে 4s2 আসবে, 3pর পরে 4s আসবে 20 হলো, তারপরে 3dটা আমাদের আসবে। তাহলে আয়রনের 26, তাহলে 20 পরে আর কোটা দরকার, 6টা হলেই হয়ে যাবে, তাহলে 3d 6 আসছে। এখন Fe2 প্লাস, এইখানে দেখো, এইখানে যদি একদম শেষ থেকে দুটো বাদ দিয়ে দাও তাহলে কিন্তু হবে না, কারণ এইটা 3 নাম্বার কক্ষ আর এইটা দেখো 4 নাম্বার কক্ষ, তাহলে কে বাইরের কক্ষ হবে?
অবশ্যই যে 4 নাম্বার কক্ষ সে বাইরের হবে। প্রথমে 1 নাম্বার থাকে, দিয়ে 2 নাম্বার, দিয়ে 3 নাম্বার, তারপর 4 নাম্বার। এ আগে ঢুকে গেছে তার কারণ এর এনার্জি কম। তার জন্য ইলেকট্রন যখন ভর্তি হয়েছে তখন এই আগে ভর্তি হয়ে গেছে। কিন্তু যখন বেরোবে তখন লাস্টের কক্ষ থেকেই বেরোবে আগে। তাহলে 4s থেকে দুটো ইলেকট্রনকে বার করতে হবে, 3d থেকে কিন্তু নয়। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আচ্ছা 4s থেকে দুটো ইলেকট্রন বের করে দাও, তাহলে 3d6 আসছে। বোঝা গেছে ব্যাপারটা? এই কারণেই আমি তোমাদেরকে বলছিলাম যে টোটালটার থেকে দুটো ইলেকট্রন মাইনাস করে ইলেকট্রন বিন্যাস করে দাও না। যদি তুমি 26 থেকে প্রথমেই 2 মাইনাস করে নাও 24, দিয়ে 24-এর ইলেকট্রন বিন্যাস করো, তাহলে কিন্তু এটা পুরো আলাদা আসবে, ভুল হয়ে যাবে তোমার। তাহলে আগে পরমাণুটার ইলেকট্রন বিন্যাস করে নেবে, তারপরে তারা আয়নটার করবে, সবচেয়ে বেটার। আচ্ছা Fe3+ যদি করা হয়, একটু ব্যাকগ্রাউন্ডের নয়েজ আসছে, সেই জন্য একটু দুঃখিত। এটা আমাদের একটা নতুন প্রবলেম হয়েছে, এখানে সামনেই একটু কর্মকারদের সাল আছে যেখানে সবসময়তেই প্রায় আওয়াজ আসছে এরকম। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেবে, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা Fe3+ যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করতে পারবো? তাহলে আরও একটা ইলেকট্রন এখান থেকে বের করতে হবে, বা একদম স্টার্টিং থেকে যদি দেখো তাহলে 3টে ইলেকট্রন বার করলেই হবে। 3টে ইলেকট্রন মানে লাস্টের কক্ষ থেকে তাহলে দুটো বেরোবে। আচ্ছা তারপরে যে থাকবে তার থেকে আরেকটা বেরিয়ে যাবে, মানে 3d থেকে আরেকটা বেরিয়ে যাবে। তার মানে Fe3+ এর কি আসবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আচ্ছা 4sটা বেরিয়ে গেছে পুরো দুটো ইলেকট্রন। আচ্ছা 3d থেকে আরেকটা বেরোবে, তাহলে এটা 3d5 হবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো করে নিতে পারো, খুব সহজ জিনিস। তাহলে কেটায়ন আর অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা বইয়ে দেখবে করে দেওয়া আছে অনেকগুলো, কিন্তু বইয়ের থেকে প্র্যাকটিস করতে যাও না, তোমরা নিজের আগে করবে, তারপরে বইয়েরটার সাথে মিলিয়ে নেবে, কারণ বইয়ে তো সাজিয়ে দেওয়া আছে। তাহলে অনেক সময় তোমাদের সাথে ক্রমটা নাও মিলতে পারে, আর বইয়েরটা দেখে করতে গেলে করতে পারবে না, কিছুতেই প্রচণ্ড জটিল লাগবে, মানে বুঝতেই পারবে না, পুরো গুলিয়ে যাবে। বইয়েরটা একদম দেখতেই যাও না, একদম লাস্টে যখন করা হয়ে যাবে তখন শুধু মিলিয়ে নেবে যে সাজালে ওইরকমটাই আসছে কিনা, তাহলে বুঝতে পারবে হয়েছে কিনা। তাহলে ইলেকট্রন বিন্যাস আমাদের শেষ। এরপরে ছোট্ট একটা বিষয় আছে যেটা হচ্ছে চৌম্বক ধর্ম, জাস্ট 5 মিনিটের একটা বিষয়, একটু দেখে নাও। এটা হচ্ছে চৌম্বক ধর্ম অনুযায়ী পদার্থগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক আর একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক ব্যাপারটা কি না, যদি অযুগ্ম ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন যদি কোনো পদার্থের মধ্যে থাকে, অযুগ্ম ইলেকট্রন মানে কি সিঙ্গেল ইলেকট্রন যদি থাকে ইলেকট্রন বিন্যাসে, একা ধরো ইলেকট্রন একটা আছে, তাহলে সেই একা ইলেকট্রনটা অযুগ্ম ইলেকট্রন থাকলে সেটা বলা হবে প্যারাম্যাগনেটিক। আর যদি কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে, সবাই যদি যুগ্ম হয়, তাহলে তাকে বলা হবে ডায়াম্যাগনেটিক। সবাই যদি জোটবদ্ধ অবস্থায় থাকে সেই পদার্থটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক যেটা আছে চৌম্বক ক্ষেত্র দ্বারা মৃদু আকৃষ্ট হয়, আর ডায়াম্যাগনেটিক যেটা আছে চৌম্বক ক্ষেত্র দ্বারা মৃদু বিকর্ষিত হয়, খুব অল্প পরিমাণ তবে। যাই হোক, এখানে শুধুমাত্র এক্সাম্পলগুলো একটু করে রাখবে। যেমন প্যারাম্যাগনেটিক যখন আমরা দেখাবো, তার মানে ওর একটা অন্তত অযুগ্ম ইলেকট্রন মিনিমাম থাকবে। যেমন একটা উদাহরণ নিয়ে দেখা যাক, যেমন হচ্ছে ধরো নাইট্রোজেনের যদি আমরা দেখি 7, নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s2, 2s2, 4টে হলো, 2p3 আসবে, তাই তো, 7টা টোটাল। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রনগুলো দেখাই, সাধারণত ভিতরের কক্ষগুলো সব ভর্তি থাকে, 1 নম্বরটা ভর্তি থাকবে, তার মানে ওটা জোটবদ্ধই থাকবে। বাইরের কক্ষটা শুধুমাত্র দেখিয়ে দিলেই পেয়ে যাবে তুমি জোটবদ্ধ আছে না নেই। এসে দেখো দুটো, পিএ হচ্ছে 3টে ইলেকট্রন আছে, 3টে মানে কি সিঙ্গেল সিঙ্গেল করে আছে, তার মানে এগুলো সবই দেখো অযুগ্ম ইলেকট্রন। তার মানে আমরা নাইট্রোজেনটা বলতে পারি প্যারাম্যাগনেটিক পদার্থ। এখন কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে? 3টে। এটা আমরা বলতে পারি 3টি অযুগ্ম ইলেকট্রন। আর যদি সবগুলো জোটবদ্ধ হতো তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হতো, যদি সবগুলো জোড়া থাকতো। যেমন এটা যদি 2p6 হয়ে যেত তাহলে সব ফুলফিলড হতো, তখন সবগুলো জোটবদ্ধ, তখন সেটা আমরা বলবো ডায়াম্যাগনেটিক পদার্থ। এখন যদি প্যারাম্যাগনেটিক হয় তাহলে তার একটা চৌম্বক ভ্রামক নির্ণয় করা যায় প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে শুধুমাত্র। এবং চৌম্বক ভ্রামকের একটা সূত্র আছে দেখো, √x ইন্টু x+2 বোর ম্যাগনেটন। এইটা হচ্ছে চৌম্বক ভ্রামকের সূত্র। বোর ম্যাগনেটনটা হচ্ছে ইউনিট, এটাকে বলা হচ্ছে বোর ম্যাগনেটন। আর এক্স হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। তাহলে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3টে, তাহলে এক্স এর মান যদি আমরা 3 বসিয়ে দিই, তাহলে 3 × 3+2 বোর ম্যাগনেটন আসবে। এটা হবে চৌম্বক ভ্রামক। নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে √3 × 5, তাই তো, তার মানে √15 আসছে। তাহলে এত বোর ম্যাগনেটন নাইট্রোজেনের চৌম্বক ভ্রামক আমরা বের করতে পেরে গেলাম।
যদি কারো দেখবে অযুগ্ম ইলেকট্রন না থাকে তাহলে এক্স এর মান কত হবে, জিরো হবে। তখন এটা টোটালটা জিরো হয়ে যাবে, তার মানে তার কোনো চৌম্বক ভ্রামক থাকবে না, শুধুমাত্র প্যারাম্যাগনেটিকগুলো চৌম্বক ভ্রামকের মান পাওয়া যাবে। তাহলে এটাও একটু করে রাখবে, এটা তোমাদের এইচএসে খুব একটা আসে না, কম্পিটিটিভ এক্সামে অর্থাৎ জয়েন্ট বা নিটের ক্ষেত্রে তোমরা এটা পেতে পারো। তাহলে এই চৌম্বক ভ্রামকটাও একটু করে রাখবে। প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এটা তো খুব সহজ জিনিস, বুঝতেই পারলে। আর ইলেকট্রন বিন্যাসগুলো আশা করি তোমাদের আজ খুব সহজ লাগলো। তবে ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু প্র্যাকটিসের জিনিস, ওগুলো তোমরা প্র্যাকটিস করবে বেশি করে, মানে 1 থেকে 30 পর্যন্ত যতগুলো মৌল আছে সবগুলোর ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করে নেবে, তারপর বইটার সাথে মিলিয়ে নেবে। যদি কিছু অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ইলেকট্রন বিন্যাসটা কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবে। ইলেকট্রন বিন্যাসটা কিন্তু গুরুত্ব কম দাও না, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা না জানলে কিন্তু টোটাল কেমিস্ট্রিটা জটিল লাগবে। তাহলে এটা খুব ভালোভাবে করে রাখবে। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে নেবে, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।